তোমার গর্ভের এই সন্তানটি আমার মা চায় না, কিন্তু সন্তানটি আমি চাই রাসেল। তোমাকে শুরুতেই বলেছিলাম আমার মায়ের কোনো কথায় অবাধ্য না হতে। এই একটা শর্ত মানিয়ে তোমাকে বিয়ে করে এনেছিলাম। আমাদের সংসারে থাকতে হলে আমার মায়ের সব কথা মানতে হবে। তাই আমার মা যা বলছে তুমি তাই করবে। আমি তোমার মায়ের সব কথাই শুনে চলি, আর তুমি তা বেশ ভালো করে জানো রাসেল। কিন্তু তাই বলে তোমার মায়ের নির্দেশে আমি আমাদের বাচ্চাকে হত্যা করবো রাসেল? সিরিয়াসলি? তুমি যে বাচ্চাকে এখনো জন্মই দাওনি সে বাচ্চাকে হত্যা করার কথা কেন আসছে? কেউ কিছুই বুঝতে পারবে না। তুমি শুধু মায়ের কথা মতো চলো। নো ওয়ে। আমি কিছুতেই এই বাচ্চার কিছু হতে দিব না। সন্তানটিকে আমি ফিল করি রাসেল। জীবন্ত একটা সত্তা আমার মধ্যে তিল তিল করে বেড়ে উঠছে। এই ছোট্ট মাসুম বাচ্চাটিকে আমি কি করে মেরে ফেলতে পারি? অত কথা শুনতে চাই না। কাল ক্লিনিকে যাব। রেডি থেকো। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে আর মাত্র 1 মাস পর যখন আমি আমার গর্ভের সন্তানটিকে পৃথিবীর আলো দেখাবো, তখনই বাদ সাধলো আমার বাবুর বাবা। তার মা, অর্থাৎ আমার শাশুড়ি নাকি এই বাচ্চা চায় না। এই বাচ্চা যেন পৃথিবীতে জীবিত অবস্থায় ডেলিভারি না হয়, সেই ব্যবস্থা করতে বললেন আমাকে। আমার অনাগত সন্তানের একটাই দোষ, কারণ সে পুরুষ লিঙ্গের অধিকারী নয়। যে শিশুটি আমার গর্ভে বেড়ে উঠছে সে একজন কন্যা সন্তান। পরদিন তো আমার শাশুড়ি আর স্বামী মিলে আমাকে বেশ জোর করে একটা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেন। ইনজেকশন দিয়ে পেটের ভেতরে বাচ্চাটাকে মেরে ফেলার ইচ্ছা ওনাদের। ওয়াশরুমের নাম করে তাদের চোখ ফাঁকি দিয়ে আমি সেখান থেকে পালিয়ে আমার বাপের বাড়ি চলে আসলাম। আমার স্বামীরা 5 ভাই। তাদের কোনো বোন নেই। ভাইদের মধ্যে আমার স্বামী সবচেয়ে ছোট। তার অন্যান্য ভাইয়ের ঘরেও কোনো মেয়ে সন্তান নেই। সবার ঘরে 3-4টা করে ছেলে সন্তান। সবাই যৌথভাবেই থাকি আমরা। নতুন নতুন বিয়ে করে যখন ওই বাড়িতে পা রেখেছিলাম, তখন থেকে একের পর এক অদ্ভুত নিয়ম কানুন দেখে আসছি ওই বাড়ির। কোনো একদিন কথায় কথায় বড় যাকে বলেছিলাম, কি অদ্ভুত তাই না ভাবি? আপনাদের কারো সংসারে আল্লাহ একটা মেয়ে দিল না, অথচ মেয়ে ছাড়া এত বড় সংসারটা একদমই পরিপূর্ণ লাগছে না। বড় যা আমার কথা শুনে কিছুই বলেনি সেদিন, শুধু একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়েছিলেন। তার আরো কিছুদিন পরে মেজো জায়ের কাছ থেকে জানতে পেরেছিলাম আমাদের এত বড় সংসারে কোনো মেয়ে সন্তান না থাকার আসল কারণ। আমার জায়েদের গর্ভে মেয়ে সন্তান আসলেই নাকি আমার শাশুড়ি বিভিন্ন লতা পাতার বোনাজি ওষুধ খাইয়ে ভ্রূণ অবস্থাতেই বাচ্চাকে নষ্ট করে দেন। আর মায়ের এই কাজে ছেলেরা কোনো রকম আপত্তিও করে না, বরং প্রত্যেকে পূর্ণ সম্মতি দেয়। গর্ভে ছেলে সন্তান আসলেই সবাই খুব খুশি। যদি দেখে ছেলে হবে, তাহলে সেই বউকে মাথায় করে রাখা হবে যতদিন না পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে। কিন্তু যদি মেয়ে হয়, মেয়ে হলে তো শাশুড়ি তার নিজের আপন পদ্ধতি অবলম্বন করেন। আমার শাশুড়ির মতে মেয়ে সন্তান নাকি একটা অভিশাপ, যা তাদের বংশে কালি লাগিয়ে দিবে। তাই জন্মের আগে মেরে ফেলা হয় কন্যা সন্তানদের। রাসেল, মানে আমার স্বামীর বাড়িতে আরেকটা নিয়ম হলো, কেউ ক্লিনিকে গিয়ে আলট্রা করতে পারবে না। যতটা সম্ভব বাড়ির বউদের ডাক্তারি চিকিৎসা থেকে দূরে রাখেন আমার শাশুড়ি। তিনি নিজে বউয়ের পেট দেখে টিপে টুপে বলে দিবেন গর্ভে যে শিশুটা বড় হচ্ছে সে ছেলে নাকি মেয়ে। কি আশ্চর্য, এই যুগে এরকমটা হচ্ছে। এরকম অদ্ভুত কথা শোনার পর থেকে আমার মনটা সবসময় দুরু দুরু করতে থাকে। সবসময় ভাবতে থাকি, একদিন না একদিন তো আল্লাহর রহমতে আমার গর্ভেও সন্তান আসবে। আর সেই সন্তান যদি মেয়ে সন্তান হয়, তাহলে আমি কি করে আমার নিষ্পাপ বাচ্চাকে এভাবে জোরে যেতে দেখব? আমার জায়েরা সবাই অশিক্ষিত আর গরিব ঘরের সন্তান বিধায় সবকিছু চুপচাপ মেনে নিয়ে মুখ বুজে পড়ে থাকে স্বামীর সংসারে। কিন্তু আমিও গরিব ঘরের সন্তান, কিন্তু আমি তো অশিক্ষিত নই। আমি কি করে এই অন্যায় মেনে নেই? আমি যে পড়াশোনা করি তা আমার শাশুড়ি একদমই দেখতে পারতেন না। তাই মাস্টার্স পরীক্ষা 4 মাস আগে রাসেলকে দিয়ে অনেক বলিয়ে অনুরোধ করে তারপর চলে এসেছিলাম বাপের বাড়ি। আমাকে পড়তে দেখলেই নাকি শাশুড়ির গায়ে আগুন জ্বলে। তার চোখের সামনে আমাকে পড়তে দেখতে না হয়, সেজন্যই বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছিলেন তিনি। বাপের বাড়ি যাওয়ার কিছুদিন পরেই বুঝতে পারি আমি অলরেডি 1 মাসের প্রেগনেন্ট। আমি ভয়ে তখন শ্বশুর বাড়ির কাউকেই জানাইনি, এমনকি রাসেলকেও না।
আগে নিজে নিশ্চিত হয়ে নিতে চেয়েছিলাম আমার গর্ভের শিশুটি ছেলে নাকি মেয়ে। 4 মাস পর আমার মাস্টার্সের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হতে আরো 2 মাস লেগে যায়। তখন আমি 7 মাসের প্রেগনেন্ট। এরকম বাচ্চা গর্ভে নিয়ে অনেক কষ্ট করে ঝড়ঝাপটা সামলে পরীক্ষাগুলো শেষ করতে হয়েছে। ইতিমধ্যে আমি জেনে গিয়েছিলাম যে আমার গর্ভে যে সন্তানটি বড় হচ্ছে ধীরে ধীরে, সে কোনো ছেলে সন্তান নয়, বাচ্চাটি মেয়ে। এই 7 মাসে রাসেল 3-4 বার আমার সাথে দেখা করতে আসলেও আমি তার সামনে কখনো বুঝতে দেইনি কিছু। সেও সহজ সরল ধরনের, তাই কিছুই বোঝেনি। তাছাড়া আমার বাবার বাড়ির পরিবেশ তেমন একটা ভালো না হয় রাসেল এসে নিজেই বেশিক্ষণ থাকতে চাইতো না, তাড়াতাড়ি চলে যেত। আমার জন্য এটা বেশ সুবিধাই হয়েছিল। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরেও আমি যখন শ্বশুরবাড়িতে যেতে চাচ্ছিলাম না, তখন একদিন না জানিয়ে শাশুড়ি নিজেই আমার বাবার বাড়িতে এসে উপস্থিত হন। ঠিক সেদিনই ঘটলো আসল বিপত্তিটা। সেদিন উনি এক নজর আমাকে দেখেই বুঝে নিয়েছিলেন যে আমি প্রেগনেন্ট। শাশুড়ির এমন আচমকা আগমন আর ওনার চোখের কড়া দৃষ্টির সামনে আমি একদম মিহিয়ে গিয়েছিলাম ভয়ে। সেদিন একটা কথা না বলে আমাদের বাড়ির উঠান থেকে হন হন করে আবার ফিরতি পথ ধরেছিলেন আমার শাশুড়ি। আমি পিছন থেকে অনেক ডাকলাম, একটাবার ঘরে এসে বসার জন্য, আমার কথা শোনার জন্য, কিন্তু উনি ফিরেও তাকালেন না একবারও। আমি বেশ বুঝতে পেরেছিলাম তুলকালাম কাণ্ড একটা ঘটতে চলেছে এবার। আমার মাও সেই থেকে কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছিলেন, না জানি তার মেয়ের কপালে কি অপেক্ষা করছে। বিকালে হন্তদন্ত হয়ে রাসেল আসলো আমাকে নিতে। বাহিরে দাঁড়িয়ে থেকে হাঁক ডাক দিল, রাকা, রেডি হও, তোমাকে নিতে এসেছি। তোমার তো পরীক্ষা শেষ। মা বলেছে আর এ বাড়িতে থাকা যাবে না। আমি কোনো দ্বিরুক্তি না করে ব্যাগটা হাতে বেরিয়ে এসেছিলাম ঘর থেকে। হয়তো আমি রাসেলের আসার অপেক্ষায় ছিলাম। রাসেলের ভাবভঙ্গি দেখে বুঝতে পেরেছিলাম আমার গোবেচারা স্বামী এখনো কিছুই জানে না। শ্বশুরবাড়িতে উপস্থিত হওয়া মাত্রই হয়তো সবার সম্মুখেই শাশুড়ি তার রোষানলে পুরাবে আমায়। আসার সময় আমার মায়ের মুখে ফুটে ওঠা চিন্তার রেখা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি। মা আমাকে ডেকে একপাশে নিয়ে গিয়ে চুপি চুপি বলে দিলেন, শাশুড়ি যেইভাবে কয়, শুনিস মা, হুদাই সংসারে হাঙ্গামা বাঁধাইস না। যেমনি হোক স্বামীর সংসার কামড়ে ধইরা পইরা থাকবি। আমি কিছুই বলিনি, শুধু অসহায় দৃষ্টি মেলে তাকিয়েছিলাম মায়ের দিকে। শ্বশুর বাড়িতে যাওয়া পথে ভ্যানে বসে নীরবে দুই দিকে ধানি জমিগুলোর দিকে চেয়ে থেকে আমি শুধু চিন্তা করছিলাম একটু পর ঠিক কি হতে যাচ্ছে আমার সাথে। নীরবতা ভেঙে দিয়ে রাসেল বেশ শঙ্কিত গলায় জিজ্ঞেস করেছিল, কোনো ক্যাচাল লাগাও নিতে আবার মার সাথে? কেন, কিছু বলেছে তোমাকে? না, কোথায় যেন গিয়েছিল মা, এসে শুধু বলল আজকের মধ্যে তোমাকে গিয়ে নিয়ে আসতে। ও, হঠাৎ করে তোমাকে এভাবে আনতে পাঠালো কেন বুঝলাম না। সকালেও তো বলে রাখেনি কিছু। ও, বললে না তো? মায়ের সাথে কিছু হয়নি তো ফোনে? উনি এসেছিলেন দুপুরে আমাদের বাড়িতে। কি বলো? এই কথা তো আমাকে আগে বলো নাই। তারপর? অপেক্ষা করো, নিজেই সব জানতে পারবে। রাসেল সাথে সাথে চুপ হয়ে গেল, আর কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে তারপর আবার কিছুটা চিন্তিত সুরে বলল, তোমার শরীর ঠিক আছে রাকা? কেমন কেমন দেখাচ্ছে তোমায়? আমি দূরের ধান ক্ষেতগুলোর দিকে প্রসারিত দৃষ্টি মেলে তাকিয়ে থেকে অন্যমনস্কভাবে জবাব দিলাম, আমি ঠিক আছি। সত্যি বলছো? হুঁ। এরপর দুজনের মাঝে নেমে এসেছিল পুরোপুরি নীরবতা। পুরো রাস্তায় আর কেউ কারোর সাথে কথা হয়নি। রাসেলকে কিছু না বললেও তার মুখ দেখে বেশ বুঝতে পারছিলাম আসন্ন কোনো ক্যাচালের আশঙ্কায় ওর মুখ শুকিয়ে গেছে একদম। পাশাপাশি গ্রামে শ্বশুর বাড়ি ও বাপের বাড়ি হওয়ায় খুব বেশি সময় লাগে না যাতায়াতে। সন্ধ্যার একটু পরে পৌঁছে যাই শ্বশুর বাড়ি। বাড়িতে পা রেখে বারান্দায় কেবল ব্যাগটা রেখে দাঁড়িয়েছি, তখনই আমার শাশুড়ি মা তার ঘরের দরজা খুলে উঠানে এসে দাঁড়ালেন। আবছা অন্ধকার আমার ছায়ামূর্তির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বেশ রূঢ় কণ্ঠে দাঁড়িয়ে হুকুম দিলেন, ছোট বৌমা, এইখানে আসো। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। আমার পা যেন চলছিল না। রাসেল আমার দিকে কিছুটা সরে এসে একটু চাপা কণ্ঠে বলল, কি হলো, দাঁড়িয়ে রইলে যে? মা ডাকছেন তো? তবু আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। কি হইল, আমার কথা কি কানে যায় না?
এইখানে ঠিক আমার সামনে এসে দাঁড়াইতে কইছি। ভর সন্ধ্যায় শাশুড়ি মায়ের এমন বাস খাই গলার কথা শুনে আমার জায়েরাও যার যার ঘর থেকে বেরিয়ে এলো। তাদের পিছু পিছু আমার ভাসুরগণও, তাদের ছেলে পিলেরাও সব উঠানে এসে জড়ো হলো। সবার মুখে একটা অজানা কৌতূহল। সবার মধ্যমণি হয়ে আমিও আমার শাশুড়ি উঠানে দাঁড়িয়ে আছি। বাকি সবাই আমাদের ঘিরে রেখেছে চারদিক থেকে। রাসেলের দিকে চেয়ে দেখলাম ও হতভম্ব হয়ে ঢোক গিলছে, আর একবার শাশুড়ির দিকে তো আর একবার আমার দিকে তাকাচ্ছে। সকলের চাপা গুঞ্জন এড়িয়ে শাশুড়ির বর্জ্য কণ্ঠ আবার শোনা গেল, কয় মাস চলে? জি আম্মা, 8 মাস। সন্তানটা কি? আমি কোনো জবাব না দিয়ে চুপ করে রইলাম। কে হইল, কও না কেন? সন্তানটা কি, ছেলে নাকি অলক্ষী মাইয়া? আমি জানি না আম্মা, আলট্রা করাইনি। তুমি না জানলেও কিন্তু আমি খুব ভালা কইরাই জানি। কি ভাবছিলা গো তুমি, ছোট বৌমা? 2 দিনের মাইয়া মনে করছো? শাশুড়ির চোখ ফাঁকি দিয়ে একটা অলক্ষী জন্ম দিয়া ফালাইবা? এত সহজ না হোসনে আরার চোখে ফাঁকি দেওয়া, বুঝলা? 2 পাতা কিতাব পইরাই ময় মুরব্বিগো ফাঁকি দিয়া ফরফর ফরফর কইরা উইরা বেড়াইতে চাও, তাই না? ডান আমি কাইটটা রাখতে জানি কইলাম। আম্মা, আপনি এগুলো কি বলছেন? আমি কি এমন করছি? ও মা গো, রাসেল, দেখছস নি তোর বইয়ের আস্পর্ধা? আমার মুখের ওপর জানতে চায় আমি এগুলা কি কইতাছি। যাও যাও, তুমি এখন যাও। মাইয়া ছেলে পেট্রোলিয়া বড় করতাছ আমাগো না জানায়া। ভুল তো করছই, আবার বড় গলায় কথাও কও। নির্লজ্জ মাইয়া কাহাকার। তাই ভুল তুমি কইরা ফালাইছো তো, এটা শুধরানোর ব্যবস্থা আমি নিজেই করতাছি। আমি কোনো কথা না বলে সবাইকে পাশ কাটিয়ে নিজের ঘরে এসে দরজা আটকে দিলাম। আসার সময় শুনতে পেলাম শাশুড়ি সবাইকে যার যার ঘরে যাওয়ার আদেশ দিচ্ছে, আর রাসেলকে তার ঘরে গিয়ে কথা শুনে আসতে বলল। তারপর থেকে রাসেল আমাকে বারবার চাপ দিচ্ছে বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। আর আজ টিকতে না পেরে অবশেষে ক্লিনিক থেকে পালিয়ে আবার চলে আসলাম বাবার বাড়িতে। কিন্তু আমার পোড়া কপাল, এখানে আসা অবধি থেকে মার গঞ্জনা লাঞ্ছনা শুনেই যেতে হচ্ছে। কত কইরা কইলাম কোনো রকম ঝামেলা বাঁধাইস না, শাশুড়ি যা কয় মাইনা যাইস। কিন্তু কে শুনবে কার কথা? এতদিন তো তোর জামাই খরচ চালাইছে, তাই বললাই তো ভালা মন্দ খাইয়া পইরা চলতে পারছস এই বাড়িতে। এখন যে পলে আইসস, দিব জামাই এখন একটা পয়সাও? তোর বাপের কি মুরুদ আছে বাড়তি একজনের খাওয়ান পিন্দনের? চিন্তা ভাবনা না কইরা কি কামটাই না করলি রে তুই মা? দিছস তো শাশুড়িরা অখুশি কইরা। কি হইব এখন? সামনে তোর আমি তো কিছুই বুঝবার পারতাছি না। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিলাম, যে যাই বলুক না কেন, এই সন্তানকে আমি জন্ম দিবই। তিল তিল করে বড় করে তুলে এখন আমি কিছুতেই ওকে হারাতে পারবো না। ভাগ্যের কথা চিন্তা করে দু চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে আমার। সারা রাত এক ফোঁটা ঘুম হলো না। এপাশ ওপাশ করেই কাটিয়ে দিলাম। ভোর রাতের দিকে সাইলেন্ট করে রাখা ফোনটা হাতে নিয়ে দেখি রাসেলের 23টা মিসড কল। লাস্ট মিসড কল 4 মিনিট আগের। আমি ফোনটা বন্ধ করে দিয়ে আবার জায়গা মতো রেখে বাহিরে এসে দাঁড়ালাম। রাতের আধার কেটে গিয়ে সকালের আলো ফুটতে শুরু করেছে কেবলমাত্র। আমি আকাশের দিকে চেয়ে চেয়ে জীবনের হিসাব নিকাশ মিলাতে শুরু করে দিলাম। এই 3 বছরের সংসারে কি পেলাম আমি? সবার জন্য এত করেও আজ আমি দাঁড়িয়ে আছি একা, একদম একা। আমার পেটের নিষ্পাপ শিশুটার কারণে আমি এখন সবার শত্রু হয়ে গেছি। এমনকি রাসেলকেও পেলাম না জীবনের এই বিশেষ মুহূর্তটাতে পাশে, যখন কিনা ওকেই আমার সবচেয়ে বেশি প্রয়োজন। রাসেল আমার ভালোবাসার মানুষ। ভার্সিটিতে পড়াকালীন রাসেলের সাথে আমার পরিচয় হয়। আমি তখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আর সে ছিল সেই ভার্সিটির একজন অস্থায়ী সহকারী কেরানি। প্রথমে চেনা জানা, তারপর বন্ধুত্ব, আর এক সময় সেই বন্ধুত্বই রূপ নিয়েছিল প্রেমের সম্পর্কে। রাসেলের সাথে 2 বছর সম্পর্কের পর আমরা নিজেরাই বিয়ে করে ফেলি। পারিবারিকভাবে জানিয়ে বিয়ে করতে গেলে রাসেলের মা কখনোই মানতেন না আমাদের বিয়েটা। কারণ আমার বাবা মা গরিব। তাদের মেয়েকে সাজিয়ে শ্বশুর বাড়ি তুলে দেওয়ার মতো সামর্থ্য নেই তাদের একদমই। এদিকে যৌতুকের প্রতি মায়ের আকাঙ্ক্ষাটা রাসেলও বুঝতো খুব ভালো করেই।
সে অন্তত যৌতুকের জন্য রাকাকে হারাতে চায়নি। তাই একদিন হুট করে আমাকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়েটা করে ফেলে। তারপর আমাকে নিয়ে সোজা ওর বাড়িতে এসে উপস্থিত হয়। বিয়ে করে বাড়িতে আনার আগে আমাকে রাসেল শুধু একটা কথাই বলেছিল, আমার মা হয়তো আমাদের এই ব্যাপারটাতে কষ্ট পেয়ে এখন অনেক কিছুই বলবে, তুমি কিন্তু কোনো কিছু মনে নিও না, আর কখনো আমার মায়ের অবাধ্য হইও না। আমি আমার মাকে খুবই ভালোবাসি, তাই আমার মার সাথে কখনো কেউ বেয়াদবি করলে সেটা কিন্তু আমি মেনে নিব না, বুঝলে? প্রত্যুত্তরে আমি শুধু ঘাড় কাত করে রাসেলের কথায় সম্মতি দিয়েছিলাম। আমাদের দেখে তো আমার শাশুড়ির মাথায় যেন আকাশ ভেঙে পড়া বাকি ছিল। একে তো রাসেলের বউ বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসে নাই, উপরন্তু সে শিক্ষিতা, তার পড়াশোনার আরো বাকি। পড়াশোনার খরচও কিনা তার ছেলেকে চালাতে হবে এখন। সেই থেকে অনেক ঝড়ঝাপটার আর চড়াই উৎরাই পেরিয়ে পরে স্থায়ী হতে পেরেছিলাম ওই সংসারে। রাসেলের হাতে পায়ে ধরে পড়াশোনাটাও চালিয়ে নিচ্ছিলাম। রাসেলের অন্যান্য ভাইদের মতো রাসেল একদম গণ্ড মূর্খ ছিল না। সে অত্যন্ত বুঝতো পড়াশোনার মর্মটা। তাই অনেক বুঝিয়ে সুঝিয়ে মাকে রাজি করিয়ে তবেই সে বইয়ের পড়াশোনার খরচ চালাতো। অবশেষে পড়াশোনার পাট চুকিয়ে যখন শ্বশুরবাড়ির লোকেদের একটা অপছন্দের জিনিস থেকে নিজেকে মুক্ত করলাম, আর ঠিক তখনই আমার সন্তান নিয়ে আরেকটা বড় ঝঞ্ঝাট শুরু হয়ে গেল আমার সংসারে। চারদিকে বেশ আলো ফুটে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তখনকার মতো স্মৃতি ডায়েরির পাতা উল্টিয়ে রেখে পুকুর পাড়ে চলে গেলাম মুখ হাত ধুতে। ফ্রেশ হয়ে এসে দেখি রান্নাঘরের পাশে মোড়া পেতে রাসেল বসে আছে। পাশে আমার মা আমার বোরকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আমার অপেক্ষায়। মা হয়তো আমাকে এক্ষুনি রাসেলের সাথে পাঠিয়ে দিয়ে বিদায় করতে পারলে বাঁচেন। সকাল সকাল রাসেলকে দেখে আমার মেজাজটা চড়ে গেল। মায়ের না না বোধক চোখের ভাষাকে উপেক্ষা করে আমি অগ্নিশর্মা হয়ে সামনে গিয়ে বললাম, কেন এসেছে এখন? কি চাও? আমি আমার বাচ্চাকে হত্যা করতে দিব না তোমাদের, এটাই শেষ কথা। শুনছো তুমি? রাসেল মায়ের সামনে আমার এহেন ব্যবহারে একটু অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো। নিরীহ কণ্ঠে বলল, মা বলেছেন তোমায় সাথে নিয়ে যেন তবেই যাই। যাব না আমি তোমার সাথে। আর তোমার মাকে স্পষ্ট করে বলে দিও, উনি যতই চেষ্টা করেন না কেন ওনার উদ্দেশ্য সফল হবেন না। মা বলেছেন তুমি যদি না যাও আমার সাথে, তাহলে মা অন্য ব্যবস্থা নিবেন। কি কি ব্যবস্থা নিবে তোমার মা, বলো? রাসেল কিছুক্ষণ চুপ করে থেকে একবার আর চোখে আমার মায়ের দিকে তাকালো। তারপর মিনমিনে কণ্ঠে বলল, তা তো আমি জানি না, কিন্তু ভালো কোনো ব্যবস্থা যে নিবেন না সেটা তো তুমিও জানো রাকা। ওনা যা করার উনি করুক। আমি যাচ্ছি না তোমার সাথে আর ওই বাড়িতে। তুমি নাস্তা করেছো? না করে থাকলে নাস্তা করে বাড়ি চলে যাও প্লিজ রাকা। কেন শুধু শুধু সংসারে অশান্তি করতে চাইছো বলো তো? মা যেহেতু চাইছে না আমাদের এই বাচ্চাটা, তাহলে আমরা মার কথা মেনে নিলেই তো সব ঝামেলা মিটে যায় রাকা। বাচ্চাটা কি আপনার মায়ের? আমার বাচ্চা। আমি সিদ্ধান্ত নিব যে আমি ওকে জন্ম দিব নাকি মেরে ফেলবো। বড়জোর বাচ্চার বাবা হিসেবে আপনি আমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারেন, কিন্তু আপনার মাকে আমাদের সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বলুন। বিয়ের পর আজ পর্যন্ত ওনার কোন কথা মেনে চলিনি আমি? আমি কখন ঘুমাবো, কখন উঠবো, কখন খাবো, কখন কাজ করব, কখন পড়তে বসবো, কখন আপনার সাথে সময় কাটাবো, এমনকি কখন আপনার সাথে শোবো, সেটা পর্যন্ত পারে না আপনার মা ডিসাইড করে দেয়। কিন্তু আর কত? একটা প্রাণ হত্যার হুকুম দিবে আর আমি সেটাও চুপচাপ পালন করব? আর আপনি, আপনার কি নিজস্ব মতামত বলতে কিছুই নেই? আপনার মা যা বলবে তাই? আপনাকেও না আমার একদম সহ্য হচ্ছে না এই মুহূর্তে। যান, এক্ষুনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। চেঁচিয়ে একটানা কথাগুলো বলতে বলতে একসময় কান্নায় আমার গলা জড়িয়ে আসে। মুখে আঁচল টেনে এক দৌড়ে ঘরে ঢুকে যাই। রাসেল আমার যাওয়ার পানে চেয়ে থেকে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর কাউকে কিছু না বলেই চুপচাপ উঠে চলে যায়। রাসেল যেতে না যেতে মার অগ্নিমূর্তির সামনাসামনি হতে হলো। পরে পোড়ামুখী, জামাইটাকে এইভাবে ফিরাই দিলি কেন? কিসের এমন দেমাক তোর? তোর বাপের কি গোলা ভরা ধান আছে যে সেই জোরে তুই তোর জামাই শাশুড়ির লগে এমনে কথা কস?
একে তো শাশুড়িরে ফাঁকি দিয়া পলায় আইসা একটা ভুল করছস। কপালটা ভালা বইলেই সকাল সকাল জামাই নিবার আইছিল, আর তুই কিনা তাচ্ছিল্য করে জামাইডারও খেদাই দিলি। জামাই সংসার করতে হইলে মাইয়া মানুষের অনেক কিছু মুখ বুজ্জা সইবার লাগে, এমন গলা উঁচায় কথা কইবার হয় না। আসুক আজ তোর বাপ ক্ষেত থেকে, তোর কীর্তিকলাপ সব কইতাছি। আরে, জামাই যদি এখন রাগ হইয়া তোরে তালাক দিয়া দেয়, তাইলে তুই তখন কার ঘাড়ে বইয়া খাবি ক? প্যাডের মধ্যে তো আরেকটারে বড় করতাছস, ওইটা দায়িত্ব নিব কেডায়? তোর ছোট দুইটা বোন যে বিয়ার লাখ হইছে, সেই খেয়াল কি আছে তোর? আহ, কি হইব গো আমার কপালে। আমি আর পারতাছি না এই জগৎ সংসারে টিকিবার। কতগুলো কথা শুনে কপাল চাপড়াতে চাপড়াতে মা চলে গেলেন। আমি মাথা নিচু করে চুপ করে বসেই রইলাম। চোখ দিয়ে টপাটপ পানি পড়ছিল। আসলে মা তো ভুল কিছুই বলেনি। কৃষক বাবার একার রোজগার দিয়ে যেখানে মা, ছোট দুইটা বোন আর ছোট্ট একটা ভাইয়ের পেট চলে, সেখানে আমার এমন অপ্রত্যাশিত ভাবে উড়ে এসে জুড়ে বসাতো তাদের ক্ষুধার্ত উদরে লাথি দেওয়ার মতনই হয়ে গেল। গরিবের ঘরের মেয়ে বলেই হয়তো শ্বশুর বাড়ির লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে হলেও শ্বশুর বাড়িতে পড়ে থাকতে হবে আমাদের। আজকে আমার বাবার যদি অনেক টাকা পয়সা থাকতো, তাহলে তো আমার ভরণ পোষণ নিয়ে মাকে এত চিন্তা করতে হতো না। শ্বশুর বাড়িতে মেয়ের একটু কোনো সমস্যা হলেই নিয়ে আসতো নিজের বাড়িতে, কিংবা তখন দেখা যেত আমার শাশুড়ি হয়তো আমাকে তুলু তুলু করে পালছে। মার একটা কথা আমার খুব করে কানে বাজতে লাগলো সারাক্ষণ। সত্যি কি রাসেল আমাকে তালাক দিবে যদি আমি ওর মায়ের কথা না শুনি? রাসেল এটা পারবে আমার সাথে করতে? যদি আসলেই তালাক দেয়, তাহলে আমি কই যাব? কি করব তখন? আমি দিকভ্রান্ত হয়ে চিন্তা করতেই থাকি, যে চিন্তার কোনো শেষ নেই, কোনো দিককুল নেই। দু চোখ শুধু অন্ধকার আর অন্ধকার দেখি আমি। 2 দিন পর আমার শাশুড়ি আর বড় যা এসে হাজির হয় আমাদের বাড়িতে। তারা আমাকে নিতে এসেছে। আমি শাশুড়ির মুখের ওপর সোজাসাপটা বলে দিলাম, উনি যেটা চায় সেটা কখনোই হবে না। শাশুড়ি মা বললেন, এটা নিয়ে কথা বলবো, কিন্তু এখানে না, আগে বাড়িতে চলো। আমার বড় যা অনেক করে বোঝাতে লাগলো বাড়িতে ফিরে যাওয়ার জন্য। সেখানে সবাই একসাথে বসে বুঝে শুনে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। ক্লিনিক থেকে পালিয়ে যাওয়ার 4 দিন পর অবশেষে আমি শাশুড়ি ও বড় জায়ের সাথে আবার শ্বশুর বাড়িতে ফিরে আসি। শুধু যে আমার শাশুড়ি ও জায়ের মিষ্টি মিষ্টি কথায় মন গলিয়ে তাদের সাথে ফিরে এসেছি তা নয়, দরজার আড়ালে থাকা আমার মায়ের চোখের ভাষাও পড়ে নিয়েছিলাম আমি। যে চোখে দৃষ্টি উপেক্ষা করা আমার সাধ্যে ছিল না। স্পষ্ট দেখেছিলাম সেই দুটো চোখ ইশারায় আমাকে বলছিল, তুই যদি এখন তো শাশুড়ির সাথে না যাস আর তাদের ফিরাই দেস, তাইলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। শ্বশুর বাড়িতে আসার পর প্রথম 2 দিন সবকিছু স্বাভাবিকভাবেই চলল। কেউ আমার গর্ভের সন্তানকে নিয়ে কোনো কথাই তুলল না। আশ্চর্যজনকভাবে এই 2 দিন আমার শাশুড়ি তো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করলই না, বরং আমার ডাক খোঁজ দিয়ে রাখলো। আমার মনের গোপন কোনো অংশে হয়তো এই আশা বাসা বাঁধতে শুরু করেছিল, হয়তো সবাই মেনে নিয়েছে আমার সন্তানকে। আবার এটাও মনে হচ্ছিল বড় কোনো ঝড় আসার পূর্বে যেমন সবকিছু থম মেরে থাকে, হয়তো এখন সেটাই চলছে। হয়তো বড় কোনো ঝাপটা আমার সামনে আসতে চলেছে। হলো তাই। 3য় দিন সন্ধ্যাবেলাতেই আমাকে শাশুড়ির একটা বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে হলো। সবার সামনে ডেকে নিয়ে শাশুড়ি আমাকে তার পাশে আদর করে বসালেন। তারপর মাথায় হাত বুলাতে বুলাতে হাসি মুখে বললেন, ছোট বৌমা, আমরা সবাই সিদ্ধান্ত নিছি, আমরা আমাগো নাতনিডারে পৃথিবীর আলো দেখামু। যেহেতু হিসাবে এখন জন্মের সময় আইসাই পড়তাছে, এই সময় বাচ্চাডারে মাইরা ফেলা ঠিক হইব না। সত্যি আম্মা, আমি খুশিতে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম। গত 3 বছরে এই প্রথম হয়তো আমি এত খুশি হলাম। শাশুড়ির এই সিদ্ধান্তে ওনার প্রতি কৃতজ্ঞতায় আমার চোখে পানি চলে আসলো। রাসেলের দিকে তাকিয়ে দেখলাম সবার মতো সেও হাসছে,
কিন্তু কেন যেন তার হাসিতে প্রাণ খুঁজে পেলাম না। হয়তো খুশি অনুভব করার জন্যই শাশুড়ি আমাকে কিছুক্ষণ সময় দিয়েছিলেন। এরপর উনি যা বললেন তাতে আমার মাথায় যেন বাজ পড়ল। কিন্তু বাচ্চাটাকে তুমি রাখতে পারবা না। মাইয়াটাকে আমরা একটা নিঃসন্তান দম্পতিকে দিয়া দিমু। উত্তরপাড়ার হাবুল্লার বউ কইছে মাইয়াটা নিতে হয় রাজি আছে। আম্মার কথা শুনে আমার কান ঝিমঝিম করে উঠল। চরম বিস্ময়ে চোখ বড় বড় করে দৃঢ় কণ্ঠে বললাম, কি বলেন আপনি এগুলো আম্মা? আমার মেয়েকে আমি কেন অন্যজনকে দিতে যাব? এরকম হয় নাকি? আমার মেয়ে আমার কাছেই থাকবে। না, আমি কাউকে দিতে পারবো না। আরে বৌমা, হাবুল্লার বাজা বউডারে তোমার বাচ্চাটা দিয়া দিলে তুমি অনেক সোয়াব পাইবা। পরের বার যদি প্যাডে ছেলে বাচ্চা আহে তাহলে তুমি নিজের লাইগা ওইটা রাইখা দিবা, তাইলেই তো হইয়া গেল। আম্মা, আমি আমার বাচ্চা কাউকে দিব না, এটাই আমার শেষ কথা। আমার পেটের বাচ্চাটা মেয়ে, তা বলেই তো আপনার এত সমস্যা আম্মা। আপনি নিজেও তো একজন মেয়ে আম্মা, আপনার কিসের এত বিদ্বেষ? মেয়ে সন্তান জন্মদানে বলবেন একটু? মেয়ে সন্তানকে আল্লাহর সৃষ্টি না? আল্লাহ তো নিজের সিদ্ধান্তে মানুষের গর্ভে ছেলে বা মেয়ে সন্তান দেন। তাহলে আপনি কি আল্লাহ সিদ্ধান্তকে পায়ে ঠেলার? ছেলে হলে রাখবেন আর মেয়ে হলে মেরে ফেলবেন, বা বাচ্চা পয়দা করিয়ে তারপর আরেকজনকে দিয়ে দিবেন, এটা কেমন নিয়ম আপনার? আপনি আমার গুরুজন, আপনার সব কথা মেনে চলি আমি। ঠিক আছে, তাই বলে অন্যায় কিছু বললে সেটা অবশ্যই মানব না। আপনি আমার সোয়াবের কথা বলছেন কি? নিজে যে কত বড় গুনাহের ভাগীদার হচ্ছেন সেই খবর রাখেন? আমার দৃঢ় সিদ্ধান্ত আর কড়া কথা শুনে আমার শাশুড়ি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। লাফ দিয়ে উঠে আমার সামনে এসে দাঁড়ালেন। তিনি তার ভালো মানুষের মুখোশটা এবার খুলে ফেললেন, যেটা উনি গত 2 দিন ধরে পড়েছিলেন। রাগে চোখ লাল করে উনি বললেন, আমি জানতাম, আমি জানতাম এই বেয়াদ্দপ মেয়েটা আমার কোনো কথাই শুনবো না। উল্টা আরো কতগুলা কথা শুনাইয়া দিল। দেখছোস রাসেল, আমার অন্য কোনো বউ সাহস করব আমার লগে এমনে কথা কইবার? আমার পোলারা না টুটি টাইনা ধইরা চিরা ফালাইতো ওই বউয়ের। এই যে মাইয়া, তোর ব্যবস্থা আমি করতাছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাও করতে জানে এই হোসনে আরা বেগম। একটা কথা আছে না, যেমন কুকুর তেমনি মুগুর। এইবার সময় আসছে তোকে মুগুর দেখানোর। হায় রে, এমন দিন আমার কপালে আসিল। পোলার সামনে বউ মায়েরে অপমান করে আর পোলা আমার খাড়ায় খাড়ায় দেখে। কপট কান্নার ভান করে আমার শাশুড়ি সেখানেই মুখে হাত দিয়ে বসে পড়লেন। তার অন্যান্য ছেলেরা ও বউরা স্ব ব্যস্ত হয়ে গেল শাশুড়িকে সামলাতে। আমি শাশুড়ির কথার প্রত্যুত্তরে আরো কিছু বলতে যাচ্ছিলাম, তার আগে রাসেলের রাশভারী কণ্ঠ আমাকে থামিয়ে দিল। চুপ, একদম চুপ। বড়দের মুখে মুখে কথা বলার স্পর্ধা দেখাবা না। আসো, আসো আমার সাথে। হাত ছাড়ো, আমাকে বলতে দাও। কিছু কথা ওনাকে শোনানো খুব প্রয়োজন। তোমরা সব ভাইয়েরা তো নিজেদের বিচার বুদ্ধি সব খেয়ে ফেলছো। তোমার ভাবিরাও ঠিক সেই রকম। 10 ঘায়েও তাদের মুখে এক রা আসবে না। কিন্তু আমি কেন চুপ থাকবো? আমার বিবেক বোধ তোমাদের মতো অত বোথা না। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাসেল হাত ধরে এক প্রকার টেনেই সবার সামনে থেকে বের করে নিয়ে আসলো। ঘরে এসে রাসেল দরজা আটকে দিল ভিতর থেকে। তারপর আমার হাতটা ছেড়ে দিয়ে চুপ করে বসে রইল চৌকির উপর। প্রত্যেকবার শাশুড়ির সাথে আমার কথা কাটাকাটির পর রাসেল ঠিক এটাই করে। সবার সামনে থেকে আমাকে নিয়ে এসে ঘরের দরজা আটকে দিয়ে চুপচাপ বসে থাকে, আর আমাকেও সামনে বসিয়ে রাখে। মাঝে মাঝে বেচারার ওপর খুব মায়া হতো আমার। সে পারে না তার মায়ের মুখের ওপর দুটো কথা বলতে, আবার কোনো এক কারণে সে আমাকেও কিছু বলতে পারে না। অসহায় নীরব দর্শকের ভূমিকা পালন করে যায় শুধু। আজ আর তার জন্য আমার বিন্দুমাত্র সহানুভূতি জাগলো না। আমাকে ওইভাবে থামিয়ে দিয়ে কথা বলতে না দিয়ে টেনে নিয়ে আসার কারণে আমার মনে থাকা সমস্ত রাগ গিয়ে পড়ল রাসেলের উপরে। মনে যত রাগ আছে সব ইচ্ছে মতো ঝাড়লাম সব তার উপরে। এমনকি তাকে কাপুরুষ, পুরুষত্বহীন
বলতেও বাদ রাখলাম না। আমার এতগুলো বকাঝকা আর কড়া কড়া কথার পরিপ্রেক্ষিতে রাসেল নির্লিপ্ত জবাব ছিল, যত ইচ্ছে আমাকে ঝাড়ো, কিন্তু প্লিজ মার মুখের ওপর কিছু বলতে যেও না। আমি বুঝে গেছিলাম রাসেলকে কথা শোনানো একদমই বেকার। রাতে না খেয়ে শুয়েই রইলাম। আজ একটাবারও আমাকে কেউ ডাকতে এলো না খাওয়ার জন্য। একটু পর রাসেলও খেয়ে দিয়ে পাশে এসে শুয়ে পড়ল। রাত কত হবে এখন? 12টা কি 1টা? গ্রাম অঞ্চলে এটাই অনেক রাত। মনে অশান্তি আর পেটে ক্ষুধা থাকার কারণে একদম ঘুম আসছিল না। ঘাড় ফিরিয়ে রাসেলকে দেখলাম। দুহাত বুকের ওপর ভাঁজ করে রেখে এক পা অন্য পায়ের ওপর তুলে সোজা হয়ে শুয়ে দিব্যি ঘুমাচ্ছে। রাসেলের এই ঘুমের স্টাইলটা আমার কাছে বহুল পরিচিত। বিয়ের পর থেকে তাকে এভাবে ঘুমাতে দেখে আসছি। অনেক চেষ্টা করে দু চোখের পাতা এক করতে পারছিলাম না তখন বৃথা ঘুমের চেষ্টা বাদ দিলাম। প্রচন্ড গরম লাগছে। যতই দিন যাচ্ছে শরীরটা কেমন বেড়েই চলেছে। কিন্তু গায়ের জামা তো সে আগের মাপই আছে। বাচ্চা পেটে আসার পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো জামা বানানো হয় নাই আমার। অন্য সবার মতো আমার পেট অত বেশি বড় হয়নি। এটাই যা রক্ষা। কষ্ট করে হলেও টেনে টুনে আগের জামাগুলো পরা যাচ্ছে এখন। গরম সহ্য করতে না পেরে হাঁসফাঁস করতে করতে হাত বাড়িয়ে মাথার কাছের ছোট জানালাটা খুলে দিলাম। জানালা খুলে দিয়ে যেই না এপাশ হয়ে শুয়েছি, রাতের নীরবতাকে ভেঙে দিয়ে রাসেল শান্ত কণ্ঠে বলে উঠল, এই সময় এমন টাইট টাইট জামা পরো কেন? পুরান জামা দিয়ে আর কতদিন চলবে? কাল দক্ষিণ কান্দি রেশমির মার কাছে গিয়ে নতুন 2টা জামা বানাতে দিয়ে আসবা। আমি কিছুটা বিব্রত হলাম। প্রথমত রাসেল এতক্ষণ জেগেছিল, অথচ আমি একটুও বুঝতে পারিনি। দ্বিতীয়ত, আমি যখন আমাদের বাড়িতে ছিলাম, রাসেল তখন আমার খাবার খরচ বাদ দিয়ে এক্সট্রা করে 2বার টাকা দিয়েছিল নতুন জামা বানানোর জন্য। আমি জামা না বানিয়ে সেই টাকা সংসারে কাজে লাগানোর জন্য আমার মায়ের হাতে দিয়ে দিছিলাম। তখন মনে হয়েছিল পুরুষ মানুষ এতটা খেয়াল করবে না। নতুন কাপড় বানালাম কি না বানালাম, কিন্তু রাসেল যে আমার জামা কাপড়ের দিকে লক্ষ্য দিবে সেটা আমার একদমই মনে হয়নি। যাই হোক, অস্বস্তি কাটিয়ে উঠে আমি স্বাভাবিক কণ্ঠে জবাব দিলাম, নতুন জামা বানানোর টাকা কে দিবে? তোমার জামাই কি বেকার? আমাকে নতুন জামা বানিয়ে দেওয়ার ব্যাপারে আমার শাশুড়ির কাছ থেকে যদি জামাই পারমিশন নিতে ব্যর্থ হয়, তবে শাশুড়ি পারমিশন না দিলে তো বেচারি বউয়ের সে পুরান জামা দিয়ে চালিয়ে নিতে হবে। আমার সূক্ষ্ম এই খোঁচাটা রাসেলের গায়ে লাগলো কিনা বোঝা গেল না, কারণ রাসেল কখনোই কোনো কিছুতে রিয়াক্ট করে না। তাই ওর মনের ভাব বা অনুভূতি অন্যের পক্ষে জানা বেশ দুষ্কর। আমি হাজার ঝগড়া করলো, হাজারটা খোঁচা মারলো, সে চুপ করেই থাকে। তার এই স্বভাবের কারণে মাঝে মাঝে আমার খুব রাগও হয়। আবার মাঝে মাঝে ভাবি, এই রোবটটার সঙ্গে আমার প্রেমটাই বা হলো কিভাবে। রাসেল কিছুক্ষণ চুপ থেকে টপিক চেঞ্জ করে অপেক্ষাকৃত শান্ত গলায় বলল, ঘুমাচ্ছ না কেন? ঘুম আসছে না। ভাতের সাথে রাগ করে লাভ কি? এই কথা আসছে কেন? তোমার পেটে এখন খুব ক্ষুধা, তাই তুমি ঘুমাতে পারছো না, আমি জানি। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। আমার আসলে কিছু বলারও নেই। আসলেই ক্ষুধায় পেট চোচো করছে। আমার নীরবতা দেখে রাসেলে আবার কথা বলল, টিনের কৌটায় বিস্কুট আছে, 3-4 দিন আগে কিনে রেখেছিলাম। রাতে আমার খুব ক্ষুধা লাগে আজকাল, তাই। তুমি খাবে? দাও। রাসেল উঠে টিনের কৌটাটা আমার হাতে দিল। আমি অন্ধকারে বসে থেকে বুভুক্ষের মতো বিস্কুট খেতে শুরু করে দিলাম। আর সে টেবিলের উপরে থাকা খালি জগটা হাতে নিয়ে কলপারে চলে গেল পানি আনতে। খুব সকালে ঘুম ভেঙে গেল আমার। পাশে চেয়ে দেখি রাসেলও সজাগ। উপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কি যেন ভাবছে আপন মনে। আমি আলগোছে তার হাতটা নিয়ে আমার পেটের ওপর রেখে বললাম, সত্যি করে বলো তো রাসেল, এই বাচ্চার জন্য কি তোমার আদৌ কোনো অনুভূতিই নেই? তুমি আসলেই চাও এই বাচ্চা আমাদের না হোক? আমার স্পর্শে রাসেলের চিন্তায় ছেদ পড়ে গেছে আগে। এবার আমার প্রশ্নে সে যেন অনেকটাই চমকে উঠল। তার মুখের ভেবাচাকা ভাব দেখে মনে হচ্ছে
আমি তাকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কঠিন কোনো প্রশ্ন করে ফেলেছি। আমি রাসেলের মুখের পানে চেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি তার উত্তর শোনার। আসলে মা চাইছেন আমাদের বাচ্চাটা, আম্মা চাইছে না, সেটা তো আমিও জানি। আমি তো তোমার মতামত জানতে চেয়েছি রাসেল। তোমার নিজস্ব রায় কি এই বাচ্চার ব্যাপারে? রাসেল অন্যদিক চেয়ে চুপ করে রইল। আমি বেশ জোরে সোরে ঝাঁকি দিলাম তার হাতটা ধরে। কি হলো, চুপ কেন, বলো। আম্মা যা বলবে আমারও সেটাই মতামত। রাগে আমি এবার ওর হাতটা ছেড়ে দিলাম। শরীরটা জ্বলছে খুব। এত বড় একজন লোক, বিয়ে করে ফেলেছে, 2 দিন পর বাচ্চার বাবা হবে, সে কোনো এখনো মায়ের এমন ন্যাওটাটা হয়ে থাকবে? মা ভক্তিরও তো একটা লিমিট থাকা দরকার। আমি দাঁত কিরমিরিয়ে বললাম, তাই বলে মা অন্যায় কিছু করতে বললে তুমিও তাতে সায় দিবে? মানে তোমরা ভাইয়েরা ভাইয়েরা এমন কেন বলো তো? কেউ কোনো উচিত কথা বলতে পারো না কেন? তোমার ভাইদের কথা না হয় বাদে দিলাম, তারা পড়ালেখা করার সুযোগ পায়নি, সারা জীবন ক্ষেত খামার নিয়ে পড়েছিল, তাই ভালো মন্দ বিচার করার ক্ষমতা হয়তো একটু কমই তাদের। কিন্তু তুমি, তুমি তো যথেষ্ট শিক্ষিত, বুঝদার, ভালো ব্যবসাও করো। ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা আল্লাহ তোমায় দিয়েছে। এখন তোমার আর তোমার ভাইদের মধ্যে তো কোনো তফাৎ রইল না দেখছি। মুখ ফুটে একটা কথাও বলতে পারো না মায়ের সামনে। তোমাদের যত পুরুষত্ব সব স্ত্রীর সামনে, তাই না? চুপ, একদম চুপ। আমার মা আমাদের 5 ভাইকে খুব কষ্টে বড় করেছেন, খেয়ে না খেয়ে। একা হাতে এতগুলো সন্তানকে মানুষ করার কষ্ট তুমি কি বুঝবা? বাবা থেকেও না থাকার মতো ছিলেন তখন। আর জীবনের একটা পর্যায়ে এসে তো বাবাও একদম বাচ্চার চেয়ে অবুঝের মতো হয়ে গিয়েছিলেন। মার ওপরে ছিল একদিকে মানসিক, অন্যদিকে সামাজিক চাপ, তার ওপর ছিল আর্থিক দুরবস্থা। আমি তখন খুব বড় না হলেও এতটাও ছোট ছিলাম না যে মায়ের কষ্ট ভুলে যাব। সে কি দিন গেছে আমাদের, কি বলবো আর তোমাকে রাখা। শাকিল আপার মৃত্যুর পর মানসিক ভারসাম্যহীন স্বামী, 5 সন্তান ও এক বউ নিয়ে আমার মা তখন কিভাবে কত কষ্টে কত দিন গুজরান করেছিল তা আমার এখানে স্পষ্ট মনে আছে। ওয়েট ওয়েট, কার মৃত্যুর পর বললে? শাকিল আপা? শাকিল আপাটা কে, আর কিভাবে মারা গেছে? আগে তো কারো মুখ থেকে এই নাম শুনিনি। রাসেল আনমনে কথাগুলো বলে যাচ্ছিল। কথার মাঝখানে আমি কথা বলে ওঠাই, সেই জন্য এতক্ষণে বাস্তবে ফিরে এলো। সচকিত হয়ে বলল, না না, কেউ না, এমনি মুখ ফসকে চলে এসেছে। সাবধান, এই নাম যেন তুমি অন্য কারোর সামনে উচ্চারণ করো না আবার। আমার সামনে থাকলে রাসেলকে আরো প্রশ্নের সম্মুখীন হতে হতো, তাই হয়তো সে তড়িঘড়ি করে উঠে বাহিরে চলে গেল। শাকিল আপাকে আমি ওনার ব্যাপারে জানি না কেন? আর রাসেল এই ব্যাপারে কিছু বলতেও বা চাইলো না কেন? সে অন্য কাউকে এই ব্যাপারে বলতেও নিষেধ করলো। লুকানোর কি আছে এখানে? মানুষ মাত্রই কৌতূহলী। আমার কৌতূহল উত্তরোত্তর বেড়েই চলল শাকিল আপা সম্পর্কে জানার। আর কৌতূহল দমন করতে না পেরে দুপুরের দিকে সেজোজাকে একা পেয়ে জিজ্ঞেস করেই ফেললাম, কে এই শাকিল আপা? সেজোজার ভাবভঙ্গি দেখে মনে হলো সেও কিছুই জানে না। আমার মুখ থেকে প্রথম শুনল এই নাম। আমি সাময়িক সময়ের জন্য কিছুটা হতাশ হলো, পরক্ষণে চিন্তা করলাম, আমার বড় যা তো এই সংসারে সবার প্রথমে পদার্পণ করেছেন। যদি কিছু বলতে পারেন তবে শুধু সেই বলতে পারবেন। দুপুরে মেঝেতে পাটি বিছিয়ে সবাই যখন খেতে বসেছি, খাওয়ার সময় শাশুড়ি সে একই কথা তুললেন আবার। ছোট বৌমা, তোমার সিদ্ধান্ত কি তাহলে? কোন ব্যাপার আম্মা? ন্যাকামি করো না। কোন ব্যাপারে বলছি তা তুমি বেশ ভালো করে জানো। আম্মা, এক কথা আর কতবার বলবো? আমি তো আমার মতামত জানিয়ে দিয়েছি। না আমি আমার এই অনাগত বাচ্চাটার কোনো ক্ষতি করতে দিব, আর না আমি বাচ্চাটাকে জন্ম দিয়ে তারপর অন্য কারো হাতে তুলে দিব। আমি জানতাম, জানতাম যে এই মাইয়াডা স্যাটাং স্যাটাং মুখের উপরে উত্তর দিয়া দিব। আমি আর কারো লাইগা ভাবতে যাবো না। সামনে আমি যা করমু তা শুধু চাইয়া চাইয়া দেখবি তুই মাইয়া। বহুত চেষ্টা করছি তোরে কথা শোনানোর, কিন্তু তুই তো 2 পাতা বই পইরা সাপের পা দেইখা ফেলছস।
আমার কোনো কথাই শুনতাছোস না, তাইলে আমারও আর কিছু করার রইল না। তোর কপালে দুর্দিন আসতাছে ছোট বউ, এই বইলা রাখলাম। শাশুড়ি আর ছোট বৌমার কথোপকথনের দমকে দোচালা খাবারের ঘরে সবার মাঝে তখন পিনপত নীরবতা নেমে এসেছে। কারো মুখে কোনো টু শব্দটি পর্যন্ত নেই। যে যার মতো করে চুপচাপ খেয়ে উঠে গেল। বিকালে বড়জাকে কাজের ছলে সবার কাছ থেকে কিছুটা দূরে সরিয়ে আনলাম। তারপর কোনো রকম ভনিতা না করে জিজ্ঞেস করলাম শাকিল আপার ব্যাপারে, উনি কে আর আমাদের ফ্যামিলির সাথে কি সম্পর্ক। বড়জা আমার মুখ থেকে শাকিলা নামটা শুনে বেশ আঁতকে উঠল। নিজেই নিজের ঠোঁটে আঙুল চেপে ধরে ইশারায় আমাকে চুপ করতে বললেন। তারপর আমার হাত ধরে আমাকে টানতে টানতে নিয়ে গেলে নিজের ঘরে। তারপর দরজাটা ছিটকিনি তুলে দিয়ে শঙ্কিত হয়ে প্রশ্ন করলেন, শাকিলার নাম কার কাছ থেকে শুনছো গোরাকা? আচ্ছা বাদ দাও, যার কাছ থেকেই শুইনা থাকো, ভুইলা যাও। আমার কাছে কইছো তো কইছো, তাই সাবধান, দ্বিতীয়বার আর এই নাম লইও না এই বাড়িতে। কিন্তু কেন ভাবি? আপনার দেবরে কিছু বলতে চাইলো না, আপনি এরকম করছেন। কিছু তো একটা আছেই রহস্য। প্লিজ ভাবি, পুরোটা না বললে একটু তো বলেন। অনেক না না করার পর ভাবি একসময় রাজি হলেন বলতে, কিন্তু শর্ত দিয়ে দিলেন আজকের পর আর যেন এই কথা না উঠাই কখনো। আমি রাজি হলাম। বড় ভাবি ফিসফিস করে বলতে শুরু করলেন, আমাগো শাশুড়ির কেন মেয়ে বাচ্চাগো প্রতি এত আক্রোশ জানোনি? তুমি ভাইবো না শুধু তোমার মেয়ে বাচ্চা নিয়েই আমাগো শাশুড়ির এত সমস্যা। মেয়ে সন্তান প্যাডে আসছিল বইলা আমার নিজেরও কিন্তু দুইবার প্যাড ফালাইছে আমার শাশুড়ি নিজে। মেজো সেজোরও বাচ্চা নষ্ট করাইছে কয়েকবার। শোনো তাইলে এর আসল কাহিনী। শাকিলা ছিল আমার শাশুড়ির একমাত্র মাইয়া। তোমার বড় ভাসুরের জন্মের 5 বছর পর শাকিলার জন্ম হয়। শাকিলার পরে পরপর 4টা ছেলে সন্তান হয় ওনার। একমাত্র মেয়ে হওয়ার কারণে স্বাভাবিক কারণে আমার শ্বশুর শাশুড়ি শাকিলাকে অনেক ভালোবাসতো। বিশেষ করে আমার শ্বশুরের চোখের মনি ছিল এই শাকিলা। সেই সময় তাদের অবস্থা এখনকার মতো এত ভালো ছিল না। খেয়ে পইরা কোনো রকমে দিন কাটতো বলা চলে। আজ থেকে 21 বছর আগে, যে বছর আমারে বিয়া করে এই সংসারে আনলো তোমার বড় ভাসুর, সেই বছর শাকিলা সবে 14তে পা রাখছে। ভালো মন্দ বুঝবার বয়স তখনও ওর হয় নাই। ঠিক এই বয়সটাতে শাকিলা একটা ভুল কইরা বসলো। সে কি করলো জানো? উত্তরবঙ্গ থেকে পাশের এলাকায় কাজ করতে আসা একজন রাজমিস্ত্রি পোলার লগে প্রেম পিরিতি করে পেট বাঁধাই ফেললো। এই খবর আমরা কেউই জানতাম না। এদিকে বিল্ডিং এর কাজ শেষ করার পর ওই রাজমিস্ত্রি পোলা শাকিলাকে কিছু না জানাই চইলা গেছিল। ওই পোলার ঠিকানাও পরিচয় কিছুই জানতো না আমাগো শাকিলা। একদিকে ওই ছেলের চলে যাওয়া, অন্যদিকে নিজের শরীরে কেমন কেমন পরিবর্তনে শাকিলা প্রথমে অনেক ভয় পাইয়া মনমরা হইয়া গেছিল। কিছুদিন পরে ঘন ঘন বমি আর শাকিলার শরীরের কিছু পরিবর্তন দেখে আমার শাশুড়ির মনে কিছু সন্দেহ হয়। পরে আমার শাশুড়ি ওরে একলা ডাইকা নিয়ে জিজ্ঞাসা করতেই শাকিলা ঝরঝর করে কানতে কানতে সব বইলা দেয়। এটা ব্যাপার নিয়ে তখন আমাগো পরিবারে অনেক অনেক হাঙ্গামা হয়। যাই হোক, নিজগো মাইয়া ভুল যেহেতু কইরাই ফেলাইছে, মাইরা তো আর ফেলা যাইব না। সবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় তাড়াতাড়ি এই বাচ্চা নষ্ট করতে হইব, পাড়া প্রতিবেশী টের পাওয়ার আগে। আর কাজটা যত আগে করা সম্ভব ততই ভালা। মান সম্মানের ব্যাপার বইলা কথা। আর সেই সময় মেয়েগো ইজ্জতের উপরে সামান্য দাগ লাগলেই সেইটা নিয়ে বিরাট কেলেঙ্কারি শুরু হয়ে যাইতো এলাকায়। সেই পরিবারকে একঘরেও করে দেওয়া হতো কখনো কখনো। যাই হোক, শাকিলা কোনোভাবে জানতে পাইরা গেছিল যে আমরা ওর পেটের বাচ্চাটারে মাইরা ফেলবার চিন্তা ভাবনা করতাছি। তারপর সেই দিনই সন্ধ্যাবেলায় ওই সরাসরি আমার শাশুড়ির কাছে গিয়া কইল ওই বাচ্চাটা রাখতে চায়, নষ্ট করতে চায় না। আমার শাশুড়ি সেদিন শাকিলাকে প্রচন্ড মারধর করেন আর বলেন, একে তো একটা কলঙ্ক পেটের মধ্যে লইয়া ঘুরতাছস, আবার কিনা এই পাপকে জন্ম দিতে চাইতাছস। আর অনেক গালিগালাজ করলো আমার শাশুড়ি শাকিলাকে। সেদিন রাইতেই শাকিলা ঘর থেকে রাগ করে বেরিয়ে যায়। গিয়ে প্রতিবেশী এক ঘরে আশ্রয় নেয়। সেখানে এক প্রতিবেশীর কাছে এই নির্বোধ মেয়েটি
কথায় কথায় সমস্ত ঘটনা খুলে বলে দেয়। এটাও বলে সে বাচ্চাটি নষ্ট করতে চায় না বলে ঘর থেকে বেরিয়ে এসেছে। শাকিলার করা প্রথম ভুলটা আমরা হয়তো ধামাচাপা দিয়া দিতে পারতাম, যেমনি হোক, কিন্তু ও দ্বিতীয় যে ভুলটা করলো সেইটার জন্য চরম দুর্দিন চইলে আসলো আমাগো কপালে। রাইতের মধ্যে আশেপাশে 10 গ্রামে রটে যায় অমুক এলাকার অমুকের আবিয়াইত্তা মাইয়া আকাম করে পেট বাঁধাই ফেলছে। সকাল হইতে ঝাঁকে ঝাঁকে লোক আমাগো উঠানে এসে হাজির হইতে লাগলো, আমাগো মুখের উপরে থুতু ছিটানের লাইগা। কেউ কেউ লাঠি সোঁটা নিয়ে আইসা ঘরদোর ভাঙ্গা ফেলতে চাইতাছে। এইরকম অবস্থা। সেদিন বিকাল বেলায় সালিশ বসলো গ্রামে এই ঘটনার মীমাংসার লাইগা। হাজার হাজার মানুষ আসলো তামাশা দেখার লাইগা। আগেই তো তোমারে কইলাম, সেই সময় এইসব বিষয় নিয়ে খুব কড়া করে আইন ছিল সমাজে। এইরকম ঘটনা ঘটলে সমাজ থেকে বিতাড়িত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। যাই হোক, সমাজের সবাই সলা পরামর্শ কইরা সিদ্ধান্ত নিল পরের দিন সূর্য ওঠার আগেই যেন আমাদের পরিবারকে এই গ্রাম তো কি আশেপাশে 10-20 গ্রামের ত্রিসীমানায়ও যেন দেখা না যায়। আর শাকিলার এই অপরাধের জন্য শাকিলাকে একটা মোটা আম গাছের লগে বাইন্ধা 10 ঘা লাগানো হইল। শাকিলার মতো কলঙ্কিনী মাইয়া জন্ম দেবার অপরাধে আমার শ্বশুরকে মাথা ন্যাড়া করে মাথায় আলকাচ্ছা আর মুখে কালি লাগিয়ে সারা গ্রাম ঘুরানো হলো। সারা জীবন যে মানুষটা সম্মানের সাথে আয় রোজগার করে সমাজে বাস করে গেল, সে মানুষটাকে একসময় এমন অপমানের মুখোমুখি হতে হবে তা হয়তো আমার শ্বশুর স্বপ্নও ভাবেননি। তিনি শোকে দুঃখে অপমানে একদম পাথর হয়ে গেলেন সেদিন থেকে। যদি এইটুকুতে ঘটনা থেমে যেত তবুও না হয় হতো। তারপর তো ঘটলো আরেক কাহিনী। নিজের ভুলের জন্য নিজের বাবাকে, পরিবারকে এত অকথ্য ভাষার গালিগালাজ, এত অপমান, এত অপদস্থ হতে দেখে শাকিলা সে গ্লানি আর নিতে পারল না। সেই রাতেই উঠানের কোণে বড় পেয়ারা গাছটার সাথে গলায় ফাঁস দেয়। যা যা নেওয়ার মতো ছিল সব নিয়ে ব্যাগট্যাগ গুছিয়ে ফজরের আজানের পরপরই আমরা সবাই বেরিয়ে আসি যার যার ঘর থেকে। কই যাব, কই থাকবো, কি খাবো কিছুই জানি না তখন। শুধু এইটুকু জানতাম, এইখানে আর আমাগো জায়গা নাই, আমাগো দেশান্তরী হইতে হইব। সবাই যার যার মতো বস্তা বস্কা লইয়া বাহির হইয়া আসলো। শাকিলা আসলো না। আমার শাশুড়ি গজগজ করতে করতে শাকিলার ঘরের দিকে চলে গেল ওরা আনতে। আর এইদিকে আমি বোতলে করে পানি নেওয়ার লাইগা কলপারে গেলাম। কলপারের পেয়ারা গাছটায় শাকিলার ঝুলন্ত লাশটি সবার প্রথমে আমিই দেখি। তারপর আর কি, আমার চিৎকার শুনে সবাই কলপারে ছুটে আসে। একে একে সবাই দেখতে পায় শাকিলার লাশ। গতকাল সমাজের নির্মম উপহাস পরিহাসের শিকার হয়ে আজ আবার মেয়ের মৃতদেহ দেখতে হচ্ছে। সবার মাঝে যেটুকু প্রাণ ছিল সেটুকু শেষ হয়ে গেল। আমার শাশুড়ি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। শ্বশুর মশাইকে দেখে তো মনে হচ্ছিল আশেপাশে কি ঘটছে না ঘটছে তিনি তার কিছুই বুঝতে পারতেছেন না। আসলে তিনি তখন মানসিকভাবে একদমই স্বাভাবিক ছিলেন না। একদিকে সকাল হবার আগে গ্রাম ছাড়তে হবে, অন্যদিকে নিজেদের একমাত্র বোনের মৃত্যুর শোক পালন করবে নাকি মৃতদেহের কি ব্যবস্থা করব, সেটা ভাবতে ভাবতে তোমার বড় ভাসুর আর আমিও দিশেহারা হইয়া যাই। আর তখন আমার দেবররা তো সব ছোট ছোট। ওরা আর কি করব, সকাল হইতেই এই ব্যাপারটা জানাজানি হয়ে যাইব যে শাকিলা আত্মহত্যা করছে। তখন তো গ্রামবাসী আরো বেশি করে ঝাঁপাইয়া পড়বো আমাগো নিন্দা করার জন্য। পুলিশি ঝামেলাও হইয়া যাইতে পারে। সেদিন সেই ভোর রাত্রিরে আমার শাশুড়ি খুব কঠিন একটা সিদ্ধান্ত নিছিল। শাকিলার মৃতদেহ না দেখার ভান কইরা রাতের আধারে ওই বাড়ি ছাইরা চইলা আসি আমরা চিরতরে। আম্মা আমাগো সংসারের প্রত্যেকটা মানুষের মাঝে ঘোষণা করে দিছিল ওই দিনের পর থেকে কেউ যেন শাকিলার নামটা মুখে উচ্চারণও না করে। কেউ যদি আর শাকিলার কথা জিকির করছে তাইলে আম্মা নিজ হাতে তারে কোতল করব। বারবার বইলা দিছে আমগো ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই কলঙ্কের কথা কখনো না জানে। আমরাও নিজেদের আত্মগ্লানি ভুলে থাকবার লাইগা শাকিলা নামের ইতিহাসটাকে নিজেগো মধ্যে দাফন করে দিছিলাম। এই আজকা তুমি প্রথম জানলা।
আমাকে কোনো পোলাপাইন বা আমার অন্য কোনো জায়েরা কিন্তু এ ব্যাপারে এখনো কিছুই জানে না। এই যে এই ভিটামাটি যেইটাতে এখন আমরা আছি, এইটা ছিল আমাগো শাশুড়ির দুঃসম্পর্কের একটা মামার পৈতৃক সম্পত্তি। এইখানে আমাগো শাশুড়ি মা তার ৫ ছেলে, বউ আর স্বামীকে নিয়ে উঠছিল ২১ বছর আগে। সেই সময় আম্মার ওই মামা আছিলেন শয্যাশায়ী। তাকে দেখাশোনা করার জন্য তখন কেউই ছিল না। ওনার মা মরা বড়লোক ছেলেপিলেরা সব বিলেতে চইলা গেছিল আধমরা বাপটাকে রাইখা। আমাকে তখন দরকার আছিল একটা আশ্রয়, আর সেই নানার তখন দরকার আছিল সেবা করার মানুষ, কথা কওয়ার জন্য মানুষ। তাই এই বাড়িতেই উঠা যাই। ৩-৪ বছর রোগে শোকে ভুগে সেই নানা মারা যান। আর যাওয়ার আগে তার সহায় সম্পত্তি পোলাগো নামে না কইরা আমার শাশুড়ির নামে দিয়া যান। নানার বড়লোক বিলেতি পোলারাও আর এইটা নিয়ে ক্যাচাল করে নাই কখনো। বৃদ্ধকালে বাপের দায়ভার এড়াইতে পারছিল, ওইটাই ঢের আসিল তাদের কাছে। নানা শ্বশুর মইরা যাওয়া কয়েকদিন পরে আমার শ্বশুরও মইরা যায়। তো একটা কথা জানো রাকা, শ্বশুর মইরা যাওয়াতে কিন্তু আমরা সবাই খুশি হইছিলাম। তুমি কি কখনো শুনছো কোনো স্ত্রী তার স্বামীর মৃত্যু কামনা করে? আমার শাশুড়ি কিন্তু এইটাই করছিল। প্রতি ওয়াক্ত নামাজ শেষে তিনি আল্লাহর কাছে চাইতেন যেন আল্লাহ তার স্বামীকে এই দুনিয়া থেকে মুক্তি দেন, কারণ মানুষটার কষ্ট চোখে দেখবার মতন ছিল না। শাকিলার সেই ঘটনা আব্বার মস্তিষ্কে যে প্রভাব ফেলাইছিল, সেইটা থেকে তিনি আর বার হইতে পারেন নাই এই জীবনে। দিন দিন তার অবস্থা অনেক খারাপ হইতাছিল। ঠিক মতো খাইতেন না, গোসল করতেন না, শরীরে নানান রকম রোগ বাসা বাঁধতাছিল। মাঝে মাঝে নিশুত রাইতে শাকিলা শাকিলা করতে করতে ঘর থেকে বাহির হয়ে যাইতেন। জীবনের শেষ সময়গুলোতে ওনার এত শিকল দিয়া বাইন্দা ঘরে বন্দি করে রাখতে হয়েছিল। সবাই বুঝছিলেন একমাত্র মৃত্যুই আব্বাকে দুনিয়ার এই আজাব থেকে মুক্তি দিবার পারবো। আহারে জীবন, সেই যে সে থেকে আমাগো শাশুড়ি একটু 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 কইরা এই সংসারটা গইরা তুলছে। অহন আমরা এই এলাকার সবচেয়ে অবস্থা সম্পন্ন কৃষক ঘরের বউ। আমার শাশুড়ি বেশ শক্ত মনের মানুষ হইল। শাকিলার ব্যাপারটা শাশুড়ি আম্মাকেও মানসিক রোগী বানায় দিছে হন। উনি মনে করেন কন্যা সন্তান মানেই পাপ, কলঙ্ক। উনি যে পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরতাছে, ওনার সরল সোজা স্বামী যে পাপের বোঝা সইতে না পাইরা পাগল হইয়া একসময় মারা গেল। উনি চান না ওনার কোনো পোলার লগে বা পোলার বইয়ের লগে এই ঘটনা কখনো ঘটুক। তাই উনি আমাদের মেয়ে বাচ্চা নিবার দেয় না। আমি জানি এটা ঠিক না, কিন্তু সবকিছু তো আমার চোখের সামনেই ঘটছে রে রাকা। তাই চাইলেও শাশুড়ির লগে কড়া কইরা কোনো কথা কইবার পারি না। প্রায় প্রায় রাত্রিরে আমি আম্মার ঘর থেকে কান্নার আওয়াজ পাই। হয়তো শাকিলার কথা মনে কইরাই কান্দে, নয়তো তার মৃত স্বামীর কথা। অপরাধ বোধ আমারও কম না রাকা। শাকিলার সেই মৃতদেহ অমনি করে রেখে আসা, কোনো ব্যবস্থা করতে না পারা। সেই লাশটা শিয়ালে নিল নাকি কুত্তায়, শকুনে খাইলো, সেই খবর না রাখার গ্লানি আমাদের সংসারের প্রত্যেকটি মানুষের বিবেককে কুইরা কুইরা খায় এখনো। কিন্তু আমরা তো নিরুপায় ছিলাম রে রাকা। যতটা সম্ভব পুরো কাহিনী বলে ভাবি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। খুবই মর্মান্তিক ঘটনা। আমার শাশুড়ি তাহলে কতটা কষ্ট তার বুকে ধামাচাপা দিয়ে আছেন, অথচ কাউকে একটুও বুঝতে দেননি। গভীর রাত, শুয়ে আছি, কিন্তু চোখে এক ফোঁটাও ঘুম নেই। শাকিল আপার কথাই বারবার মনে পড়ছিল। কতই বা বয়স ছিল তখন। না বুঝে করে ফেলা একটা ভুলের কারণে না জানি সমাজের কতটা অপমান তাকে সহ্য করতে হয়েছে। বাবা মায়ের আদরে দুলালিয়া না জানি মনে কত অভিমান নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আচ্ছা, সমাজ শুধু মেয়েদের দোষী কেন দেখে? সমাজ কি পারল না সেই ছেলেটিকেও খুঁজে এনে শাস্তি দিতে? সেও তো সমান অপরাধী ছিল। তাহলে শাস্তি শুধু মেয়ে পাবে কেন? কারণ সে মেয়ে বলেই? কিংবা সমাজ তো এই সমস্যার অন্য সমাধানও করতে পারত। ছেলেটিকে খুঁজে এনে বিয়েও দিয়ে দিতে পারত তাদের। তাহলে তো ঝরে যেত না দুটি প্রাণ। আহ, কি কঠিন ছিল তখন সমাজ ব্যবস্থা। তখনকার সমাজের কথাই বা বলছি কি। এখনকার সমাজের মানুষের ধ্যান ধারণাই কি খুব বেশি পাল্টেছে? এখনকার সমাজ ব্যবস্থা তো আরো খারাপ। বিপদে পড়লে মানুষকে ধিক্কার দিতে জানে, অপমান লাঞ্ছনা করতে জানে এই সমাজ।
আবার সেই মানুষটি যখন তাদের দেওয়া অপবাদের বোঝা নিতে না পেরে আত্মহত্যা করে বসে, তখন ঠিক এই সমাজই আবার সেই মৃত মানুষটির জন্য সহানুভূতি, সহমর্মিতা দেখাতে আসে। বাহ! তবে একটা ব্যাপার তো পরিষ্কার হয়ে গেলাম, আমার শাশুড়ি ঠিক কি কারণে মেয়ে সন্তান চান না। আমি ভাবলাম আমি যদি ওনাকে ভালো করে বোঝাতে পারি যে একজন খারাপ হলেই যে সবাই খারাপ হবে এমন তো কথা নেই। ভালো করে শিক্ষা দিলে, চোখে চোখে রাখলে, ভালো মন্দ বোঝার ক্ষমতা তৈরি করে দিলে নিশ্চয়ই সব মেয়ে শাকিলার মতো ভুল করবে না। কিন্তু তা না করে মেয়ে জন্ম দেওয়াই যদি বন্ধ করে দেন, এটা কেমন হলো? উনি যেটা করছেন সেটা তো আসলে ভুল, অন্যায়, এটা উচিত না। শাশুড়ি নিশ্চয়ই আমার কথা মানবেন। আমার অবুঝ মনে আর তর সইল না। একটু দেরি না করে তখনই ঘুমন্ত রাসেলের পাশ ঘেঁষে চুপিসারে নেমে চলে গেলাম শাশুড়ির ঘরের দিকে। দুইবার টোকা পড়তেই শাশুড়ি দরজা খুলে দিলেন। হয়তো উনি জেগেই ছিলেন। আমাকে দেখে উনি কিছুটা অবাক হয়ে চেয়ে রইলেন, মুখে কিছু বললেন না। আমি ঘরে ঢুকেই কোনো রকম ভনিতা না করে নরম গলায় আম্মাকে বোঝাতে শুরু করে দিলাম, দেখেন আম্মা, মেয়ে সন্তান কিন্তু অভিশাপ না কোনোভাবেই। কন্যা সন্তান আল্লাহর নেয়ামত। আল্লাহ যদি নিজে আমাদের এই নেয়ামত দিতে চান, আর আমরা যদি নিতে অস্বীকার করি, সেটা কত বড় পাপ হবে বলেন তো? আম্মা, দুর্ঘটনা তো ঘটেই যায় কোনো না কোনো ভাবে। এখন আমরা যদি একটা ঘটনাকে কেন্দ্র করে, কথার মাঝপথে আমাকে থামিয়ে দিয়ে শাশুড়ি গলায় বেশ বিরক্তি নিয়ে বললেন, এত রাত্রিরে তুমি আইসা আমার ওয়াজ শুনাইতে? তুমি কইতে কি চাও সেটা সোজাসুজি কইয়া বিদে হও এখন বৌমা, আমি ঘুমামো। আমি বেশ কাতর গলায় ফস করে বলে বসলাম, আম্মা, আমি শাকিল আপার ব্যাপারে সব জানি, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে সবাই যে শাকিল আপার মতো। কি কি কইলা তুমি? শাকিলা? শাকিলার ব্যাপারে তুমি জানো? কি জানো? হা, কি জানো? কার এত সাহস আমার বাড়িতে থাইকা আমার বংশের কলঙ্ক ছড়ায়? আজ আমি দেইখা ছাড়মু। এই মাইয়া, এই, কার কাছ থেকে শুনছো এসব কথা? কও, এক্ষুনি নাম কও। এত রাতে শাশুড়ির এমন হাঁক ডাকে পাশের ঘরে থাকা বড় ভাসুর ও বড় যা দৌড়ে এলেন। রাসেলও ঘুম ভেঙে দৌড়ে চলে এলো মার কাছে। মেজ ভাসুর হয়তো বাহিরে বেরিয়েছিল কোনো কারণে। মায়ের ঘরে আলো দেখে আবার শোরগোল শুনে সেও দ্রুত চলে আসলো এই ঘরে। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করছে এখানে হয়েছেটা কি। রাগের চোটে আমার শাশুড়ির মুখ দিয়ে কথার সাথে সাথে ফেনাও বেরিয়ে আসছে, যার কারণে তিনি এক নিঃশ্বাসে কি সব বলে যাচ্ছেন কোনো কথাই বোঝা যাচ্ছে না। তবে কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে আমি যে শাশুড়িকে রাগিয়ে দিয়েছি, এটা এই ঘরে সদ্য আসা চারটি প্রাণী বেশ বুঝতে পারছিল। তারা একবার আমার দিকে তাকাচ্ছে প্রশ্নবোধক দৃষ্টিতে, আমার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আবার মার দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছেন তাদের মা এক নাগারে কি বলে যাচ্ছেন। এদিকে আমি ভয়ে ঘরের এক কোণে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছি। শাশুড়ির রাগ আমি নিত্যদিনই দেখি, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার জীবনে এই প্রথমবারই শাশুড়িকে এত পরিমাণ রাগতে দেখছি আমি। যদিও বড় জামাকে প্রথমে নিষেধ করে দিয়েছিল শাকিল আপার ব্যাপারে কারো সাথে কোনো কথা না বলতে, কিন্তু আমি ভেবেছিলাম আমি যদি শাশুড়িকে ঠিকভাবে বোঝাতে পারি তাহলে কাজ হয়ে যাবে। কিন্তু আমার চিন্তা ভাবনার হিতে বিপরীত করে উনি যে এভাবে রেগে যাবে একদম বুঝতে পারিনি। আসলে আমি হয়তো একটু বেশি আবেগপ্রবণ হয়ে গেছিলাম। এতক্ষণে আমার শাশুড়ি কিছুটা স্পষ্টভাবে কথা বলতে সক্ষম হলেন। বড় বউ আর ছেলেদের উদ্দেশ্য করে এক নাগারে বলে যাচ্ছেন, ক ক তোরা কে শাকিলার সম্পর্কে এই পাকনা মাইয়াডারে কইছস? ক, কার এত সাহস? কে আমার মুখে কালে মাখবার চাস? এক্ষুনি ক। শাশুড়ির মুখ থেকে শাকিল আপার কথা শোনা মাত্র দেখলাম আমার স্বামী, যা ও দুই ভাসুর সবাই একদম পাথরের মতো জমে গেলেন। তাদের মুখ শুকিয়ে গিয়ে চোয়াল ঝুলে পড়ল। তার মানে আমি ছাড়া এখানকার প্রত্যেকে শাকিল আপার কথা উঠলে মায়ের এই ভয়াবহতার কথা জানেন। কি ভুলটাই না আমি করে ফেলেছি শাশুড়ির সাথে শাকিলা আপার ব্যাপার নিয়ে কথা বলতে এসে। আমার প্রচুর কান্না আসতে লাগলো। এবার শাশুড়ি আমার দিকে ফিরে বললেন, ওরা তো কইব না জানি। এই মাইয়া, তুই ক, কে তোর কানে এইসব দিছে? না কইলে এক্ষুনি তো প্যাডে লাথি মাইরা তোর মাইয়া পয়দা করার খায়েশ মিটাই দিব। এবার আমি দুহাতে প্যাড ঢেকে সত্যি সত্যি ঝরঝর করে কেঁদে ফেললাম।
শাশুড়ি যেভাবে ধরেছেন, আমার মুখ থেকে নাম বের না করে ছাড়বেন না। আর নাম না বললে আমার পেটের বাচ্চাটার ক্ষতি করতে উনি দ্বিধাবোধ করবেন বলে আমার মনে হচ্ছে না। আমি কাঁদতে কাঁদতেই মুখ তুলে বড় জায়ের দিকে তাকালাম। বেচারির অবস্থা তো আমার চেয়েও খারাপ। দেখে মনে হচ্ছে ওনার নামটা নেওয়ার সাথে সাথেই উনি মূর্ছা যাবেন। চোখের ইশারায় উনি ওনার নাম না বলার জন্য মিনতি করে যাচ্ছেন আমার কাছে বারবার। এদিকে শাশুড়ি বারবার তাড়া দিচ্ছেন। কে আমার কাছে শাকিল আপার ব্যাপারে বলছে নাম বলার জন্য। আমি চোখটা বন্ধ করে নিয়ে এক মুহূর্ত ভাবলাম, তারপর মুখটা শক্ত করে একজনের দিকে আঙুল তুলে দেখিয়ে দিলাম। শিকারের পরে খাওয়ার লোভে হিংস্র প্রাণীর চোখ যেভাবে চকচক করে ওঠে, প্রশ্নের উত্তর পেয়ে আমার শাশুড়ির চোখও ক্রোধে চকচক করে উঠল। তিনি এক লাফে ঘর থেকে বের হয়ে উঠানে রাখা লাকড়িগুলোর থেকে একটা শক্তপোক্ত কাঠের চেলা নিয়ে আসলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই রাসেলের উদলা পিঠে শরীরের সমস্ত শক্তি দিয়ে এক ঘা বসিয়ে দিলেন। আমি সাথে সাথে চোখ বন্ধ করে মাথা চেপে ধরে চিৎকার দিয়ে উঠি। শাশুড়ি রাসেলের পিঠে আরেক ঘা বসাতে যাবেন, তখনই আমার ভাসুরেরা মাকে আটকায়। একজন হাত থেকে লাঠিটা নিয়ে বাহিরে ছুঁড়ে ফেলে দেয়। রাসেল মূর্তির ন্যায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। সেই দৃষ্টিতে কি ছিল? বিস্ময়, ভয়, ক্রোধ, ঘৃণা, নাকি বেদনার নীল ছায়া? তা আমি বুঝতে ব্যর্থ হলাম। কঠিন এই আঘাতের পরেও তার মুখে বরাবরের মতো কোনো প্রকার অভিব্যক্তি নেই। হ্যাঁ, যাকে বাঁচাতে গিয়ে আমি আমার স্বামীর দিকে আঙুল তুলে দিয়েছিলাম। আবেগের বশে শাশুড়িকে বোঝাতে আসা আমার ভুলের ফল ভোগ আমার স্বামীই করল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাসেল হঠাৎ মাথা নত করে বাহিরে চলে গেল। ও যখন পিছন ফিরে যাচ্ছিল, লক্ষ্য করলাম ওর পিঠ বেয়ে কেটে যাওয়া তাজা ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। দেখে আমার গাটা শিউরে উঠল। অমসৃণ কাঠের লাকড়ি হয়, সেটার আঘাতে রাসেলের পিঠের মাঝামাঝি কেটে গিয়ে একদম ছেঁড়া বেড়া হয়ে গেছে। এদিকে আমার যা আমাকে ধরে আমার ঘরের দিকে নিয়ে গেলেন। শাশুড়িকে আমার বড় দুই ভাসুর মিলে শান্ত করার চেষ্টা করছেন। যেতে যেতে ওনার গজরানো এখনো বেশ শুনতে পাচ্ছি আমি। সবচেয়ে আদর সোহাগ দিয়ে আমি তোরেই পালছিলাম, তোরে লেখাপড়া শিখাইয়া শিক্ষিত করছি আমি এই দিন দেখার লাইগা। নিজে নিজে বিয়া কইরা লইয়া আইসস, মাইনা নিছি। এখন বউয়ের কথায় চইলা তুই মার আর নিজের মরা বোনের বদনাম করস বউয়ের কাছে? এত সাহস তোর? বংশের কলঙ্কের কথা জনে জনে বইলা বেড়াস। ওরে আমি ভালা ভাবছিলাম, এখন দেখি এই ছোট পোলাটাই সবচেয়ে খারাপ হইছে। মায়ের আদেশ অমান্য করে। সারা রাত কেটে গেল, রাসেল আর ঘরে ফিরল না। চোখ বন্ধ করতেই রাসেলের কাটা পিঠটা চোখের সামনে ভেসে আসছে শুধু। আমার কলিজাটা পুরে পুরে ছারখার হয়ে যাচ্ছে মনে হচ্ছে। রাসেল ঘরে না আসাতে একদিক থেকে ভালোই হয়েছে। ওর সামনাসামনি হতে হয়নি আমাকে। নিজের কাছে নিজেকে এত ছোট লাগছে যে সকালে ওর সামনে আমি কোন মুখে দাঁড়াবো আর কি বলবো সেটা চিন্তা করতে করতেই রাতটা নির্ঘুম কাটিয়ে দিলাম। মাঝে মাঝে সবচেয়ে কাছের মানুষটার সামনে করাটাই বুঝি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়ায়। সকালে দরজা খুলতে উঠানে একটা দৃশ্য চোখে পড়তেই আমার মনের মেঘ অনেকটাই কেটে গেল। মিষ্টি রোদে গায়ে এলিয়ে রাসেল একটা পিঁড়িতে বসে আছে। আমার শাশুড়ি ওর পিঠে হলুদ আর কি কি লাগিয়ে দিচ্ছেন, আর একটু পর পর আঁচলে নিজের চোখ মুছে চলছেন। সারাটা দিন চলে গেল, রাসেলের সাথে কথা হলো না। ওর সামনাসামনি হইনি যে তা না, কিন্তু ওকে দেখলেই আমার ভিতরটা কেমন মিহিয়ে যাচ্ছিল। আর রাসেলও নিজ থেকে আমার সাথে কথা বলার কোনো আগ্রহ প্রকাশ করলো না। সন্ধ্যায় বাজার থেকে ঘরে ফিরতেই আমি আর থাকতে পারলাম না। রাসেলের হাতটা খপ করে ধরে বললাম, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি ভয় পেয়ে তোমার নামটা বলে ফেলেছি। আমার জন্যই তো তুমি ওইভাবে মার খেলে। রাসেল ওর হাতের ওপর থেকে আমার হাতটা সরিয়ে নিয়ে অত্যাধিক শীতল কণ্ঠে বলল, রাকা, আমার এটাতে কোনো কষ্ট নেই যে আমি আমার মায়ের হাতে মার খেয়েছি। আমার কষ্ট এটাই, তুমি শাকিলা আপার কথা তুলে আমার মাকে কষ্ট দিয়েছ। তোমাকে আমি বলেছিলাম তুমি এই নামটা মুখে নিবে না, কিন্তু তুমি কি করলে? তুমি ঠিক আমার মায়ের সামনে গিয়ে শাকিলা আপার কথা তুললে। আমি আমি না বুঝতে পারিনি ঠিক। আমি তো শাট আপ রাখা, জাস্ট শাট আপ। তোমার কোনো কৈফিয়ত আমি শুনতে চাই না। আমি কি তোমাকে কিছু বলেছি রাতের ব্যাপারে? বলিনি তো।
আমার মাথা গরম হলে তুমি আমার কে সেটাও ভুলে যাব। তাই ভালো হয় তুমিও চুপ থাকো। রাসেল তার নিজের রাগ আর ধরে রাখতে না পেরে চেঁচিয়ে উঠল আমার উপর। তারপর ঘর থেকে বেরিয়ে গেল। আমি চুপচাপ কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। সত্যি বলতে, রাসেলের মা আমার সাথে যেমনি করুক না কেন, রাসেল অত্যন্ত আমার সাথে এই গলায় আগে কখনো কথা বলেনি, কখনো খারাপ ব্যবহারও করেনি। লজ্জায় আমার ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যাই। রাতে রাসেল অনেক রাত করে ঘরে আসলো। ঘরে লাইট জ্বালালো না। অন্ধকারে হাতড়ে মেঝেতে পাটি বিছিয়ে বিছানা করে শুয়ে পড়ল। আমি জেগে থেকেও ঘুমের ভান করে খাটের উপরে পড়ে রইলাম। তখনও জানতাম না পরের দিন আমার কপালে কি অপেক্ষা করছে। পরদিন সকাল থেকে দুপুর অব্দিও রাসেলের সাথে আমার কোনো কথা হলো না। প্রিয় মানুষটির সাথে একই ঘরে থাকছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, অথচ কথা বলতে পারছি না। এর চেয়ে কষ্টের হয়তো কিছুই হয় না। কিছু করতে পারুক বা না পারুক, এই একটা লোকের কাছে আমি আমার সমস্ত অভিযোগগুলো পেশ করতাম। এই বাড়িতে আমার আপন বলতে শুধু সেই ছিল, যার কাছে আমার পেটে জমে থাকা সকল কথা শেয়ার করতাম। সে নীরব হয়ে শুনতো শুধু আমার কথা, কখনো বা টুকটাক উত্তর দিত। এখন তার সাথেও কথা বলা যাচ্ছে না, কিন্তু আমার সামনে তো আরো বড় ধাক্কা অপেক্ষা করছিল তখনও। দুপুরবেলায় খেতে বসে সবার সামনে আম্মা ঘোষণা দিলেন, রাসেল, যত দ্রুত সম্ভব তুই এই মাইয়াকে তালাক দিবি। আমি দেখা শুনা ভালা ঘরের মাইয়া আনমো এবার তোর জন্যে। মায়ের কথা শুনে রাসেল চমকে উঠে মায়ের দিকে তাকায় একবার, পরক্ষণে আবার আমার দিকে এক নজর দেখে মাথা নিচু করে ফেলে। তারপর সে আগের মতো নির্লিপ্ত হয়ে ভাতের থালায় ভাত নাড়াচাড়া করতে থাকে। এদিকে শাশুড়ির কথা শুনে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। কি বলছেন এটা আমার শাশুড়ি? শেষমেশ উনি তালাকের কথা চিন্তা করলেন? আমি উত্তেজিত হয়ে বললাম, আম্মা, আপনি এটা কি বললেন? কি দোষ আমার? কি এমন করেছি যে আমাকে তালাকই দিতে হবে? আমার শাশুড়ি মুখটা অন্যদিকে ঘুরিয়ে বললেন, ময় মুরব্বীদের কথা যেসব মেয়ে ছেলে শোনে না, তাদের কপালে এমনই লেখা থাকে। এখনো সময় আছে, আমার কথা মাইনা যাও। বাচ্চাটা পয়দা করে হাবুল্লার বউরে দিয়া দাও। তারপর সুখে স্বামী সংসার কইরো। পরের বার যাতে পোলা হয় তার লেগে আমি কিছু আমল শিখাই দিমু, ওইগুলা করলেই হইব। আর যদি কথা না মানো, তাইলে তুমি তোমার পথ দেহ। এই বাড়িতে কোনো বেদ্যপ মাইয়ার জায়গা নেই। শাশুড়ি চুপ করতে পাশ থেকে সেজোজা আমার হাত শক্ত করে একটা চাপ দেয়। তারপর কানের কাছে ফিসফিস করে বলতে থাকে, বইন, আমার কথা মাইনা লও। হুদাই সংসারটা খারাপ কইরো না। সারাটা জীবন তোমার পইরা রইছে সামনে। মাইয়া মানুষে ডাইভোর্স নিয়া বাপের বাড়িতে পইরা থাকলে সমাজ সেটা ভালো চোহে দেখে না। সময় থাকতে নিজের ভালাটা বুঝছা নাও। আমি এক মুহূর্ত চিন্তা করলাম আমার জায়ের কথাগুলো। ওনার কথায় যুক্তি আছে, কিন্তু যখনই আবার আমার গর্ভে বেড়ে ওঠা বাচ্চাটার কথা চিন্তা করলাম, জন্ম দিয়ে ওকে অন্য কারো কোলে তুলে দিয়ে দিতে হবে, এটা ভাবতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো কষ্টে। না, এই রাজকন্যা পুতুলটা, যার সাথে আমি গত 8টা মাস কল্পনায় হেসেছি, খেলেছি, কথা বলেছি, তাকে ছাড়া থাকা আমার অসম্ভব। আমি ভাতের থালাটা একটু দূরেই ঠেলে দিয়ে উঠে গেলাম। শাশুড়ির চোখে চোখ রেখে বললাম, আমার বাচ্চা আমারই থাকবে। এতে যদি আপনার ছেলে আমাকে তালাক দেয় তাহলে দিক। আমার কথা শোনা মাত্রই রাসেল ভিমরি খেলো। সাথে সাথে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। সে হয়তো ভাবতেও পারেনি আমি যে আমার সন্তানের ব্যাপারে এতটাই অনড় যে সন্তানের জন্য তাকেও ছাড়তে পারবো। শাশুড়ি তেজের সাথে বললেন, তইলে রেডি থাইকো, কালকেই তালাকের লাইগা যা যা কাগজপত্র লাগবো সব রেডি হইব। আমি কোনো জবাব না দিয়ে চলে আসলাম সেখান থেকে। রাসেল একটু পর হন্তদন্ত হয়ে ঘরে এসে ঢুকলো। সে যে অর্ধেক খাবার ফেলে রেখে চলে এসেছে, হাত ধুয়ে সেটা বেশ বুঝতে পারলাম। রাসেল পা ঝুলিয়ে চকির উপর বসে বসে শুধু পা নাড়াচ্ছে। সে যখন খুব অস্থির হয়ে যায় তখনই এই কাজটা করে। ইচ্ছে মতো পা নাড়ায় কিংবা দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে রাখে। আমি বুঝতে পারছি আমার সিদ্ধান্ত শুনে রাসেল বেশ অস্থির হয়ে গেছে, কিন্তু নিজের থেকে আমার সাথে কথা বলতেও নারাজ। তাই রাসেলের পাশে বসে আগে আমিই শুরু করলাম। কণ্ঠে একরাশ অভিমান নিয়ে প্রশ্ন করলাম, তুমি কি সত্যি আমাকে তালাক দিবা? রাসেল পা নাড়ানোর গতি আরো বেড়ে গেল। তার দৃষ্টি মেঝের দিকে।
একটু পর আচমকাই আমার দিকে ঘুরে তাকালো। তার চোখ ছলছল করছে। রাসেল উঠে আমার সামনে এসে মেঝেতে হাঁটু গেড়ে দাঁড়িয়ে আমার কোলে মুখ গুজে ঝরঝর করে কেঁদে ফেলল। রাসেলের রেহেন কাণ্ডে আমি একদম থতমত খেয়ে গেলাম। তবে ওর কান্না থামানোর কোনো চেষ্টাই করলাম না আমি। মাঝে মাঝে মানুষকে কাঁদতে দিতে হয়, কাঁদলে বুকে জমে থাকা কষ্ট অনেকটা হালকা হয়। আমি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলাম। একটু পর রাসেল কিছুটা শান্ত হয়ে মুখ তুলে তাকালো আমার দিকে। গায়ের রং ফর্সা হওয়াতে অল্প কান্নাতে ওর চোখ নাক একদম লাল, হনহন করছে। ওর দিকে তাকিয়ে ওর জন্য আমার এত মায়া লাগলো যে আরেকটু কাছে এগিয়ে কিছুটা ঝুঁকে রাসেলের মাথাটা আমার বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করে রইলাম। আহ, প্রিয় মানুষটার সংস্পর্শে এসে এই মুহূর্তে আমি স্বর্গীয় সুখ অনুভব করতে লাগলাম। এভাবে কিছুক্ষণ থাকার পর রাসেল অনেকটাই স্বাভাবিক হয়ে এলো। আমার দুই হাত ওর হাতের মুঠোয় নিয়ে মিনতি করে বলল, রাকা, প্লিজ তুমি মার কথাটা মেনে নাও। আমাদের মেয়ের তো কোনো ক্ষতি হচ্ছে না, আর আমরা ওকে মেরেও ফেলছি না। হাবুলের বউয়ের কাছে যদি তুমি দাও, তাহলে তো আমাদের চোখের সামনেই তো বড় হবে ও। তোমার যখন ইচ্ছে তুমি ওকে দেখে আসবে, বাবুকে ভালোভাবে লালন পালনের জন্য এক্সট্রা খরচাও না হয় তুমি মাকে লুকিয়ে দিয়ে আসবা হাবুলের বউয়ের হাতে। দেখবা আমাদের বাচ্চারা এতটুকু অবহেলা হবে না। তুমি মার কথাটা শুধু মেনে নাও একবার, রাকা, আমাদের সংসারটা বেঁচে যাবে। রাসেলের কথা শুনতে শুনতে আমার মনটা বেশ উদাস হয়ে গেল। তবুও মুখে জোর করে হাসি টেনে বললাম, ধুর, তুমি এত চিন্তা করো না, আমরা ঠিক থাকলে সব ঠিক থাকবে। আম্মা বলছে দেখিয়ে কি ডিভোর্স করিয়ে দিবে নাকি বোকা? ওইটা তো আমাকে ভয় দেখানোর জন্য বলছে। রাকা, তুমি আমার মাকে চেনো না, উনি যা বলেন তাই করেন। আমার ভয়টা এখানেই রাখা, উনি কোনো আদেশ করলে আমি ফেলতে পারবো না। রাকা প্লিজ, তুমি মার কথাটা মেনে নাও না। আমি এবার বেশ বিরক্ত হলাম, আবার একই সাথে নিজেকে খুব অসহায়ও লাগতে লাগলো। আর কত বোঝাবো আমি এদের, আর কত? রাসেল, তুমি তো বাবা, কিংবা তোমার মা তো দাদি, তাই হয়তো এই বাচ্চার প্রতি টানটা তোমাদের মধ্যে অতটা নাই যতটা আমার মধ্যে আছে। আমি তো মা, ওকে আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমার নিজের মধ্যে অনুভব করছি, এখনো করি। ওর তিলে তিলে বেড়ে ওঠা, ওর নড়াচড়া, ওর অস্তিত্ব আমি অনুভব করি। আমি কি করে পারি আমার শরীরের মধ্যে বেড়ে ওঠা এই ছোট্ট দেহটাকে নিজের থেকে আলাদা রাখতে বলো? দু চোখ ভর্তি অভিমান নিয়ে রাসেল আমার থেকে সরে গিয়ে উঠে দাঁড়ালো। দেখতে দেখতে ওর অভিমান ক্রমশ রাগে পরিণত হচ্ছে। একসময় তার স্বরে চেঁচিয়ে উঠল, তাহলে তুমি শুনবা না? শুনবা না আমার কথা? তোমার কথাই কথা, তোমার জেদই জেদ। তুমি আমাকে ছেড়ে যেতে রাজি আছো, তাই না? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে, তাই হবে। বলতে বলতে ঘর ছেড়ে বের হয়ে যায় রাসেল। আমি রাসেলের যাওয়ার পানে চেয়ে চুপ করে বসেই রইলাম। আমার পিছুটান আমার সন্তান, রাসেলের পিছুটান রাসেলের মা, আর এই বিপরীত পিছুটানই আমাদের আলাদা করে দিচ্ছে। মনের কোণে কোথাও একটা আশা ছিল, হয়তো শাশুড়ি আমার ঘরটা ভাঙবেন না। কিন্তু সে আশার প্রদীপও দপ করে নিভে গেল রাতের বেলায় শুয়ে শুয়ে যখন শাশুড়ি মাকে উঠানে দাঁড়িয়ে ফোনে জোরে জোরে উকিল সাহেবের সাথে কথা বলতে শুনছিলাম। শাশুড়ি উকিলকে কালই একবার চক্কর লাগাতে বলছে আমাদের বাড়িতে। মেঝেতেই রাসেল শুয়ে আছে, সেও নিশ্চয়ই শুনছে মায়ের এসব কথা, কিন্তু তার কোনো প্রকার ভাবাবেগ প্রকাশ পেল না। আমার হাতে এখন দুইটা পথ খোলা। এক, আমাকে আমার সন্তানের খাতিরে এই সংসার ত্যাগ করতে হবে। দুই, আমার শাশুড়ির কথা মেনে নিয়ে এই সংসারের মায়ায় পড়ে আমার সন্তানকে ত্যাগ করতে হবে। আমি চাইলেই আমার সংসার বাঁচাতে পারি, কিন্তু এভাবে আর কতদিন? শাশুড়ির এই অন্যায় আর কতকাল কে সহ্য করবে? একে একে আমার চারজন যাই মুখ বুজে সহ্য করে গেছে, আমিও কি তাই করব? পরের বার যে আমার গর্ভে ছেলেই আসবে এমনও তো গ্যারান্টি নেই। কেন আমি আমার শাশুড়ির এই অন্ধ গোঁড়ামিকে প্রশ্রয় দিব? না, আমি হার মানব না, যা হবার হোক। আমার মনে আরো বেশি করে জেদ চেপে বসলো। চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ আমার মাথায় একটা একটা চিন্তা খেলে গেল। একটু পরে খুশিতে মনটা ভরে উঠল। যাক, আপাতত আমি মনে হয় তালাকটা আটকাতে পারবো। পরদিন সকাল হতেই রাসেল নাস্তা না করে দোকানে চলে গেল।
আমি বেশ বুঝতে পারি আমার মুখোমুখি খুব একটা হতে চায় না বলেই রাসেল আজকাল বেশিরভাগ সময় দোকানেই কাটিয়ে দেয়। এদিকে আমি উঠে স্বাভাবিকভাবে ঘরের দৈনন্দিন কাজকর্ম করতে লাগলাম। আমার জায়েরা আমার দিকে একটু পর পর আর চোখে তাকাচ্ছে, আর যে যার মতো কাজ করছে। তাদের মুখভঙ্গি দেখে বুঝতে পারলাম তারা হয়তো আশা করেনি যে মেয়ের কপালে 2 দিন পরে তালাকনামার কাগজ ছুঁড়ে মারা হবে, সেই মেয়ে শোক পালন করা বাদ দিয়ে সকাল সকাল সংসারে নিত্যদিনের কাজকর্মে ব্যস্ত হয়ে যাবে। যাই হোক, আমি এদিক সেদিক মনোযোগ না দিয়ে ভাবলেশীনভাবে রুটি বেলে যাচ্ছিলাম। একটু পরে রান্নাঘরে আসলেন আমার শাশুড়ি। রান্নাঘরে আমাকে দেখে যেন তিনিও একটু থমকে গেলেন। নিজেকে সামলে নিয়ে বললেন, এই মাইয়া, তুমি এখানে কি করো? যাও ঘরে যাইয়া নিজের মাল ছাপানা গুছাও। একটু পরে উকিল আইব তোমার ভাগ্যের চাক্কা বদলাইতে। শাশুড়ির কথা শুনে আমি হাত ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালাম। তারপর স্থির চোখে শাশুড়ির দিকে তাকিয়ে বেশ শান্ত গলায় বললাম, ঠিক আছে আম্মা, আমি মাল ছাপানা নিয়ে রেডি হচ্ছি। আপনিও নগদ 20 লাখ নিয়ে রেডি থাকেন। ওই যে মোহরানার টাকা আর কি। কত? কত বললা তুমি ছোট বৌমা? শাশুড়ির চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। আমি আবারও রিপিট করে ওনাকে টাকার অঙ্কটা শুনিয়ে দিলাম। উনি উত্তেজিত হয়ে কোমরের গুঁজা ফোনটা বের করে রাসেলকে কল দিয়ে দ্রুত বাড়িতে আসতে বললেন। আমার শাশুড়ির ধারণা আমি মিথ্যা বলছি, তাই নিজের ছেলের কাছ থেকে উনি নিজ কানে শুনে নিতে চান। আসলে আমরা যখন কোর্ট ম্যারেজ করি তখন রাসেলই বুদ্ধি করে 20 লাখ টাকা দেনমোহর ধার্য করে। ওর চিন্তা ছিল যদি মা আমাদের বিয়েটা না মেনে নেন, যদি আলাদা করার কথা চিন্তাও করেন, তাহলে যেন অন্তত টাকার জন্য হলেও তিনি সম্পর্কটা মেনে নেন। আমরা বিয়ে করে আসার পর কিছুদিন আমাদের উপর বেশ ঝড়ঝাপটা গেল, আমাদেরকে আলাদা করার কথা শাশুড়ি তোলেনি। তাই কাবিনের টাকার পরিমাণও তখন তুলে ধরার প্রয়োজন হয়নি। কে জানতো রাসেলের সেই বুদ্ধিটাই আজ 3 বছর পর এসে কাজে লেগে যাবে। 20 লাখ টাকা দেবার মতো সামর্থ্য আমার শাশুড়ির এখনো হয়নি, তা আমি জোর দিয়ে বলবো না। কিন্তু এইটুকু শিওর ছিলাম, আমাকে তার ছেলের থেকে আলাদা করতে অন্তত তিনি এতগুলা টাকা কিছুতেই খরচা করবেন না। আল্লাহর রহমতে ওনার তো নাতির কোনো অভাব নেই, তো আমার একার জন্য ওদের হক উনি নষ্ট করবেন না যে, সেটা জানা ছিল। আর এতগুলো টাকা খরচের যন্ত্রণা আমাকে সহ্য করার যন্ত্রণার চেয়ে অনেক অনেক বেশি হবে ওনার কাছে। সব শুনে চিন্তা ভাবনা করে তালাকের ব্যাপারটা তখনকার মতো মাটি চাপা দিয়ে দিলেন শাশুড়ি। উকিলকে ফোন করে আসতে নিষেধ করলেন। বললেন বোঝাপড়া হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে। আমার যেন দুঃখের দিনগুলো শেষই হচ্ছিল না। একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে আমার সাথে। একটা শেষ হতে অন্যটা শুরু। পরদিন দুপুর বেলায় গোসল করে পুকুর থেকে আসার সময় ঘাটে বেকায়দায় পা পিছলে পড়ে গেলাম। কোন রকমে গাছের একটা শিকড় দুহাতে আঁকড়ে ধরে রইলাম। কোনোভাবে আমার হাতটা যদি ছুটে যায় তো নিচেই আছে শ্যাওলা মাখা চোখা চোখা ইট, পাথর, গাছের গুড়ি। সেগুলো উপর দিয়ে স্লিপ করতে করতে পুকুরে পড়বো। বারবার উঠতে চেয়েও পারছিলাম না, পা ফসকে যাচ্ছিল। আমি চিৎকার করে ডাকতে লাগলাম সবাইকে, কিন্তু একটা মানুষও এলো না। পুকুরটা ভিতর বাড়ি থেকে একটু দূরে, কিন্তু এত জোরে চিৎকার করে ডাকছিলাম যে শুনতে না পাওয়ারও কথা না। বিশেষ করে আমার শাশুড়ির ঘরটা সবচেয়ে প্রথমে। ওনার নিশ্চয়ই শুনতে পাওয়ার কথা আমার চিৎকার, কিন্তু আফসোস কেউই আসলো না আমাকে বাঁচাতে। এদিকে পেটের মধ্যে চাপ পড়ায় প্রচন্ড ব্যথাও লাগছিল। গাছের শিকড় ধরে রাখতে রাখতে আমার হাত ব্যথায় অবশ হয়ে কাঁপতে শুরু করলো। যে কোনো সময় হাতটা ছুটে যেতে পারে। ভয়ে আমি চোখ বন্ধ করে নিলাম। আল্লাহ, আমার সন্তানটার যেন কিছু না হয়। আর পারলাম না, একসময় হাতটা ছুটে গেল। আর সাথে সাথে একটা পুরুষালী হাত আমার ছুটে যাওয়া হাতটাকে তৎপরতার সাথে শক্ত করে আঁকড়ে ধরে টেনে উপরে তুলে আনলো। আমি ভয়ে ভয়ে চোখ খুলে তাকালাম। রাসেল। রাসেল এই পথ দিয়ে দোকান থেকে বাড়িতে ফিরছিল দুপুরের ভাত খেতে। হঠাৎ আওয়াজ শুনতে পেয়ে এই দিকটায় এসে আমাকে এই অবস্থায় দেখতে পেয়ে তাড়াতাড়ি ধরে উঠায়। চোখ খুলতে দেখলাম রাসেল ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। চোখে চোখ রেখে গলার স্বর যথেষ্ট কঠিন করে বলল, সাবধানে চলাফেরা করতে পারো না? কে বলেছে ভর দুপুরে তোমাকে এখানে আসতে? গোসল করতে পুকুরে আসতে হবে কেন? যদি কিছু একটা হয়ে যেত? কোথাও লেগেছে? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? আমি এতক্ষণে নিজেকে সামলে নিয়েছি কিছুটা।
তবে এখনো হাত পা কাঁপছে অনেকটা। রাসেল 2 হাত দিয়ে শক্ত করে আমার বাহু ধরে রেখেছে। আমি ওর হাত ছাড়াতে চেষ্টা করতেই ও আরো শক্ত করে চাপ দিয়ে ধরলো। উফ, ছাড়ো তো। আর আমি ঠিক আছি। কিন্তু তুমি আরেকটু দেরি করে এলেই কি যে হতো। তবে আমার বা আমার বাচ্চার কিছু হলে তাতে তোমার কি? তুমি তো আরো খুশি। তুমি তো আমাকে ডিভোর্স দিয়ে নতুন বউ ঘরে আনার জন্য তৈরি। চুপ, একদম চুপ। রাসেল আমাকে আচমকা কোলে তুলে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। আরে, আরে করছো কি? নামাও রাসেল, সবাই দেখবে তো। রাসেলের মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। আমাকে কোলে নিয়ে ঢুকে গেল ভিতর বাড়িতে। আমার শাশুড়ি উঠানে দাঁড়িয়ে মুরগিকে খাবার দিচ্ছিলেন। কারো আসার শব্দে পিছন ফিরে তাকিয়ে রাসেলের কোলে আমাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। তিনি হয়তো কল্পনাও করতে পারেননি ওনার আর আমার সম্পর্কের এই টানাপোড়েনের মাঝে ওনার ছেলে ওনারই সামনে আমার প্রতি এমন দরদ দেখাচ্ছে। তবে মনের ভাব মুখে প্রকাশ করলেন না তিনি। কিছুটা চিন্তিত হওয়ার ভান করে প্রশ্ন করলেন, কিরে, ছোট বৌমার কি হয়েছে? কি আর হবে, অসাবধান থাকলে যা হয় আর কি। পড়ে গেছিল পা পিছলে। রাসেল আমাকে ঘরে এনে শুইয়ে দিতেই আমি ওর হাতটা ধরে বললাম, রাসেল, আম্মা কিন্তু উঠানেই ছিল। আমি কত করে জোরে জোরে ডেকেছি, কিন্তু একজনও আসলো না। আম্মার তো শোনার কথা ছিল। বলতে কি চাও তুমি? সোজা বললেই তো পারো। তুমি বলতে চাইছো তোমার ডাক শুনো মা যায়নি তোমাকে ধরতে? এটাই বলতে চাও? ঠিক এরকম বোঝাতে চাইছি না রাসেল, কিন্তু তো কিরকম? শোনো, আমার মার আর তোমার সম্পর্ক প্রথম থেকেই ভালো না, তা আমি জানি। কিন্তু তাই বলে যখন যা খুশি নিজের মন গড়া কথা বানায় বলতে হবে না। তুমি যেমন বেকায়দায় পড়তে যাচ্ছিলে, ওইভাবে পড়লে তোমার বাচ্চা তো কি, তোমার জীবনও রিস্কে পড়ে যেত। আর তুমি বলতে চাইছো মা সব দেখেও ইচ্ছে করে তোমাকে বাঁচাতে আসেনি? আমার মাকে ভালো না লাগলে তুমি দূরে থাকো, কিন্তু প্লিজ উল্টাপাল্টা বলে আমার কান ভারী করতে এসো না। এতে তোমার প্রতি আমার যে সম্মান বোধ আছে ওইটাও চলে যাবে। রাসেল দ্রুত পায়ে বের হয়ে গেল ঘর থেকে। ধুর, আমারই উচিত হয়নি এই সময় এই কথা বলা। একে তো মায়ের প্রতি অনেক দুর্বল, আবার হচ্ছে মাত্রই বাহিরে থেকে এসেছে। ধ্যাত দিলাম তো রাগিয়ে। রাসেল ভাত না খেয়ে চলে গেল আবার দোকানে। রাসেল চলে যেতে বড়জা তড়িঘড়ি করে আমার ঘরে ঢুকলেন। এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রাসেলের গলা শুনলাম মনে হলো না খেয়ে চলে গেল নাকি। আমি বড়জাকে খুলে বললাম সমস্ত ঘটনা। বড়জাও বলল, কাজটা তুমি ঠিক করো নাই রাকা। আসতে না আসতে নালিশ কইরা ফেলেছ। বড়জা আমার ঘর থেকে যাওয়ার আগে বেশ কয়েকবার করে জিজ্ঞেস করলেন আমি ঠিক আছি কিনা। ওনার মুখে কেমন একটা অপরাধী অপরাধী ভাব দেখতে পেলাম আমি। কারণ বুঝলাম না কিছুই, কিন্তু নিশ্চিত করে দিলাম যে আল্লাহর রহমতে ঠিকই আছি। রাসেল সাধারণত এত দেরি করে না কখনো, কিন্তু আজ রাতে ফিরতে অনেক সময় লাগাচ্ছে কেন বুঝলাম না। আমি ভেবে রেখেছি রাসেল আসলে যে করেই হোক ওর মনের ক্ষোভ দূর করব। যা হওয়ার তো হইছেই। মনে যত রাগ থাকবে সম্পর্কে তত দূরত্ব সৃষ্টি হবে। অনেক রাত পর্যন্ত রাসেলের জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখি রাসেল নতুন শার্ট প্যান্ট পরে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি আশ্চর্য হয়ে ঘুম জড়ানো কণ্ঠে প্রশ্ন করলাম, কোথাও যাবে নাকি? রাসেল আমার দিকে না তাকিয়ে নির্লিপ্তভাবে ছোট্ট করে জবাব দিল, কাজ আছে। ও, রাতে কখন এসেছিলে? অনেক রাত করে ফিরেছো নিশ্চয়ই। হুম, কাজ ছিল। তুমি কি আমার ওপর রেগে আছো? না তো। তাহলে আমার দিকে একবারও তাকাচ্ছ না কেন? পুরাতন হয়ে গেছি নাকি? রাসেল কোনো জবাব দিল না। আমার দিকে এক পলক তাকিয়ে বিছানার কোণা থেকে মানিব্যাগটা পকেটে পুরে দরজার দিকে পা বাড়ালো। সকাল সকাল মনটাই খারাপ হয়ে গেল। রাসেলও আজকাল আমার সাথে ভালোভাবে কথা বলতে চাইছে না। আমি কি এতই খারাপ? আবার শুয়ে পড়লাম। একদম উঠতে ইচ্ছে করছে না। বিকাল আমার শাশুড়ি দেখি নতুন কাপড় পরে বেশ তৈরি হয়ে কোথাও যাচ্ছেন। সাথে আমার বড় জায়ের ছোট ছেলেটাও যাচ্ছে। ওর দুহাত ভর্তি মিষ্টির প্যাকেট। শাশুড়ি বাড়ির বাহিরে চলে যেতে আমি সেজুজাকে জিজ্ঞেস করলাম, আম্মা কোথায় গেল ভাবি? সেজুজা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। আমার দিকে চেয়ে কেমন ইতস্তত করতে লাগলো। কি হলো? আম্মা কোথায় যাচ্ছে জানেন না? জানি তো। তো বলেন না কেন?
পাশের এলাকাতেই যাইতেছে, রাসেলের বিয়ার পাকা কথা কইতে। সকালে গিয়া মাইয়া পছন্দ করে আসছেন, আর এখন গিয়া ডেট ফাইনাল করে আসবেন। কথাগুলো ঝটপট বলে মেঝোজা দ্রুত নিজের ঘরে চলে গিয়ে যেন পালিয়ে বাঁচলেন। আর আমি কাঠ হয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম সেখানে। আমি ভেবেছিলাম তালাক আটকে যাওয়া পর্যন্তই ঘটনার সমাপ্তি হয়তো, কিন্তু আমার শাশুড়ি তো হার মানার পাত্রী নয়। তালাক দেওয়াতে পারেনি তাতে কি, ছেলের দ্বিতীয় বিয়ে তো করাতে পারবে। এক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি পর্যন্ত নেওয়ার প্রয়োজন নেই তাদের। রাসেল কি জানে এই কথা? হঠাৎই মনে হলো, সকালেই তো দেখলাম রাসেল বেশ তৈরি হয়ে বেরিয়ে গেল। তার মানে কি রাসেলও গিয়েছিল নিজের বিয়ের পাত্রী দেখতে? আমি দু চোখে অন্ধকার দেখতে লাগলাম। কান্নাগুলো দলা পাকিয়ে গলার কাছে জড়ো হচ্ছে। হয়তো আমি টাল সামলাতে না পেরে সেখানেই পড়ে যাচ্ছিলাম। বড়জা দেখতে পেয়ে দৌড়ে এসে আমাকে ধরে ঘরে এনে শুইয়ে দিলেন। আমি প্রচুর কান্না করলাম বড়জাকে জড়িয়ে ধরে। তিনি আমাকে অনেকভাবে শান্ত করতে চেষ্টা করলেন, কিন্তু আমার কানে তখন কোনো কথাই ঢুকছিল না। সারাটা বিকাল কান্না করে করে সন্ধ্যার দিকে একটু তন্দ্রার মতো চলে আসছিল। শাশুড়ির উচ্চস্বরের কথাবার্তা শুনে জেগে উঠে বসলাম। জানালাটা অল্প একটু ফাঁক করে উঠানে তাকাতেই দেখলাম আমার শাশুড়ি পান খেয়ে ঠোঁট লাল করে খুশিতে বিগলিত কণ্ঠে আমার জায়েদের সাথে মেয়ে বাড়িতে তাদের কতটা আদর আপ্যায়ন করেছে তা নিয়ে গল্প করছেন। আমি জানালাটা লাগিয়ে দিলাম। আমার আবারও চাপা কষ্টে বুক ঠেলে কান্না পেতে লাগলো। রাসেল কি করে পারলো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে? ছি! রাসেলের প্রতি অভিমান জমতে জমতে বুকের ভিতরটা একদম ভারী হয়ে উঠল। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে গেলাম। খুব বেশি ঘুমিয়েছি বলে মনে হলো না। ঠাস করে দরজা খোলার শব্দে ঘুম ভেঙে গেল। রাসেল এসেছে ঘর্মাক্ত হয়ে। শার্টের বোতাম খুলতে খুলতে সে ফ্যানের নিচে এসে বসে। একটু স্থির হয়ে আমার দিকে তাকাতেই রাসেল চমকে উঠল। রাকা, কি হয়েছে তোমার? এই কি অবস্থা করেছো নিজের? কি হয়েছে বলো? লাল টকটকে চোখ, ফোলা নাক মুখ, এলোমেলো চুল, উদ্ভ্রান্ত দৃষ্টির এই রাকাকে আগে কখনো দেখেনি হয়তো রাসেল। রাসেল সহানুভূতির হাত বাড়িয়ে আমাকে ছুঁতে আসতে আমি হিংস্র বাঘিনীর মতো ক্ষেপে উঠলাম। এক ধাক্কা দিয়ে রাসেলকে অনেকটা দূরে সরিয়ে দিলাম। রাসেল কোনো রকমের চেয়ারটা আঁকড়ে ধরে নিজেকে সামলালো। রাসেলের দু চোখ ভর্তি বিস্ময়। রাকা, এমন করছো কেন? কি হয়েছে বলবা তো? না বললে আমি কি করে বুঝবো? মার সাথে আবার ঝগড়া করছো নিশ্চয়ই। চুপ! একদম ন্যাকামি করতে আসবেন না আপনি। সকাল সকাল এমন তৈরি হয়ে কোথায় গেছিলেন? হ্যাঁ, ভাবছেন আপনি বলবেন না তাই আমিও জানতে পারবো না? লজ্জা করে না? ভালোবেসে যে মেয়েকে বিয়ে করলেন 3 বছরই, সেই মানুষটাকে আস্থা করে ফেলে দিয়ে এখন নতুন মেয়ে নিয়ে আসতে? মেয়ের বয়স তো শুনছি মাত্র 15। বাহ, রুচি আপনার এত নিচে নেমে গেছে! কিসে কমতি রেখেছিলাম আমি আপনার? দোষ শুধু একটাই, আপনার মায়ের অন্যায় আবদার মেনে নেইনি, তাই তো? আপনার মায়ের সব কথা অক্ষরে অক্ষরে পালন করলে তবেই আমি ভালো, নয়তো না। এতই যদি মায়ের কথা উঠবোস করবেন, তাহলে বিয়ে করলেন কেন তখন? কেন? হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আর কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে আমার। হাত পা কাঁপছে থরথর করে রাগে। রাসেল এগিয়ে এলো আমার দিকে। শান্ত হও, শান্ত হও প্লিজ রাকা। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। বাড়িতে কি নতুন করে কিছু হয়েছে? আমি তো কিছুই জানি না। মাত্রই ফিরলাম ঢাকা থেকে, আর সকালে তো ঢাকা যাওয়ার জন্যই তৈরি হলাম। আজ কি বার বলো তো? আজ তো দোকানের মাল আনতে গিয়েছিলাম ঢাকা। মিথ্যা কথা আর বলতে হবে না। সরেন, যান এখান থেকে, যান। এক বিন্দু বিশ্বাস করতে ইচ্ছে করলো না রাসেলের কথা আমার। ধাক্কাতে ধাক্কাতে ওকে ঘর থেকে বের করে দরজায় ছিটকিনি দিয়ে দিলাম ভিতর থেকে। তারপর বসে বসে কাঁদতে লাগলাম। হঠাৎ জানালার দিকে চোখ পড়তে দেখলাম আমার বড়জা আমার ঘরের পূর্ব পাশে জানালার কাছে দাঁড়িয়ে আছেন। আমার চোখে চোখ পড়তেই উনি সরে গেলেন। তার মানে এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়জা আমাদের সব কথা শুনছিলেন। অন্যের ঘরে ঝগড়া দেখতে বেশ ভালোই লাগে বোধহয়। চরম মেজাজ নিয়ে আমি উঠে জানালা বন্ধ করতে গিয়ে জানালা দিয়ে দেখলাম বড় ভাবি রাসেলকে উঠানে দাঁড় করিয়ে কিছু একটা বলছেন। রাতে খেতে না যাওয়াতে আমার বড় যা আসলেন আমাকে নিতে। আমি ওনার সাথে উল্টাপাল্টা ব্যবহার করলাম। আমার মানসিক অবস্থাটা বুঝতে পেরেই হয়তো উনি আমার কোনো কথা গায়ে মাখলেন না। আমাকে জোর করে উঠিয়ে
মুখ হাত ধোয়ালেন, তারপর খাবার ঘরে নিয়ে সবার সামনে খেতে বসালেন। রাসেলও ছিল সেখানে। চিন্তিত দেখাচ্ছে তাকে, আমার দিকে বারবার তাকাচ্ছে শুধু। খাওয়ার সময় আমার শাশুড়ি উঠালেন বিয়ের কথা। রাসেলকে উদ্দেশ্য করে বললেন, রাসেল, তোর জন্য মাইয়া দেখে আসলাম আইস। কি যে সুন্দর, একদম পরীর মতন। মাইয়ার বাপের পয়সাও আছে, ঠিকানা কইলে তুই চিনতেও পারস। ওই যে, ওই গ্রামের জমির আলীর মাইয়াটা। রাসেল বেশ বিস্ময় নিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। আমি তার চেয়েও বেশি বিস্ময় নিয়ে রাসেলকে দেখছি। মানে কি? রাসেল কি তাহলে জানে না বিয়ের কথা? আমি যে ওকে এতগুলো কথা বলে ফেললাম একটু আগেই। আমার চিন্তার মাঝপথে রাসেল তার মাকে উদ্দেশ্য করে বলল, কি বলছো মা? আমি বিয়ে করব মানে? বিয়ে করব কেন? বিয়ে কয়বার করব? তোর কোনো মত আমি শুনবার চাই নাই রাসেল। তোরে কওয়ার দরকার আছিল, তাই কইলাম। বিয়া আগামী পরশুদিন। ঘরোয়া কইরাই বিয়া পড়ায় মাইয়া নিয়ে আসমু। মানে কি মা? তুমি আমাকে না জানিয়ে বিয়ে ডেট পর্যন্ত ফাইনাল করে আসছো? একবার আমাকে কিছু বলারও প্রয়োজন মনে করো নাই? বিয়ে কি ছেলে খেলা নাকি? যখন তখন যাকে তাকে বিয়ে করে ফেলবো? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। রাসেলের কথা শুনে আমার শাশুড়ি চিৎকার করে বললেন, তোরে জিগায় তোর বিয়া ঠিক করা লাগবে আমার? তোর থেকে কি আমি কম বুঝি রে? কি পাইছস তুই এই মাইয়ার মধ্যে? তোরে কি জাদু কইরা রাখছে, হা? পছন্দ কইরা বিয়া করে এই মাইয়াডারে তুই আনছস, কিন্তু এই বেদ্যপ মাইয়াডা আমার কোনো কথা শুনবার চায় না। চ্যাটাং চ্যাটাং মুখের ওপরে উত্তর দিয়া দেয়। আমার সংসারের সব সুখ কাইরা নিছে। শাশুড়ির মুখের কথা ছোঁ মেরে এক প্রকার কেড়ে নিল রাসেল। তোমার সংসারের সব সুখই ও নষ্ট করে দিছে। আর তোমরা কি করছো? তোমরা কোন দিক থেকে ওরে সুখ দিছো সেটা বলবা? 3টা বছর ধরে এই সংসারে এসে পেয়েছেটা কি এই মেয়েটা? এই মেয়েটা যতটা পারছে, যেভাবে পারছে সব সময় তোমাদের মন জোগাতে চেষ্টা করে গেছে। বিনিময়ে কি পাইছো? তুমি ওরে মন থেকে গ্রহণ করে নিবা তো দূরের কথা, ওর মৃত্যু কামনা করতে পর্যন্ত তোমার বাধে না মা? এ বাজান, তুই এগুলা কি কইতাছস? তোর মাথা ঠিক আছে তো, নাকি আউলাই গেছে? আমার সাথে এমনে কথা কইবার সাহস কই পাইছস? আর আমি কখন তোর বউয়ের মৃত্যু চাইলাম? কেন? কাল যে রাকা পুকুর পাড়ে পড়ে গিয়ে চেঁচিয়ে তোমাদের ডাকছে, শুনতে পাওনি তুমি? শুনতে পেয়েও গেছিলা একবার ওরে সেভ করতে? ও যদি সেখান থেকে পিছলে পড়তো, ওর কি হাল হতো খুব ভালো করে জানতা তুমি মা। কি কস এগুলা? কখন ডাকলো আমারে? আমি তো শুনবার পাই নাই। মা, সব ভালো লাগে, কিন্তু মিথ্যা কথা ভালো লাগে না। মিথ্যা কথা বলে আমার যে সম্মান বোধটুকু তোমার জন্য আছে, ওইটা কখনো নষ্ট হতে দিও না প্লিজ। আমি জানি তুমি রাকার ডাক শুনছো, গিয়ে একবার উকি দিয়ে রাকার অবস্থাটাও তুমি দেখে আসছো। তবুও তুমি নিজে তো এগিয়ে যাওনি উদ্ধার করতে, উল্টো বড় ভাবিকেও যাইতে বাধা দিছো। মা, আমি তোমার কাছ থেকে এটা একদম আশা করি নাই। রাকা আমাকে বলছিল কাল, রাকার ডাক তুমি শুনতে পাইছো। কিন্তু আমি রাকাকে উল্টো ধমক দিয়ে থামিয়ে দিয়েছিলাম, কারণ আমার মার প্রতি আমার এইটুকু বিশ্বাস ছিল। আর যাই হোক, শত্রুও যদি বিপদে পড়ে, তাহলেও আমার মা এগিয়ে যাবে বিপদ থেকে তাকে রক্ষা করতে। আর এটা তো তোমার ছেলের বউ ছিল মা, তোমার ছেলের সন্তানের মা ছিল। কিন্তু আজ বড় ভাবির কাছ থেকে ওই কথাটা শুনে বুঝতে পারলাম, আমার মা আর সেই মা নাই। আমার মা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। রাসেলের গলা কেঁপে ওঠে। সে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় কান্না লুকাতে। ঘরের প্রত্যেকটি মানুষ স্তব্ধ হয়ে আছে। আমি নিজেও থ হয়ে গেছি আজ রাসেলের কথা শুনে। এর আগে কখনো দেখিনি এভাবে মুখ ফুটে কথা বলতে ওকে। এদিকে শাশুড়ি আমার বড় জায়ের দিকে এমন ভাবে তাকিয়ে আছেন, যেন পারলে এখনই চিবিয়ে খান। কিছুক্ষণ নীরব থেকে উনি ক্রোধে ফেটে পড়লেন। ফকিন্নিজি, তুই আমার নামে আমার পোলার লগে লাগাস? তোরও আমি দেইখা সারমু। আগে সোডোটার একটা ব্যবস্থা করি। শাশুড়ির আগুন ঝরানো দৃষ্টির সামনে আমার বড় যা ভয়ে একদম মিহিয়ে গেল। উনি তাহলে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসেলকে এই ব্যাপারই বলছিলেন? আচমকায় আমার শাশুড়ি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে উঠে গিয়ে রাসেলের হাতটা নিজের মাথার উপর রেখে বললেন, তোরা আমার কসম দিলাম রাসেল, বিয়াটা তুই করবি। আমি কথা দিয়া ফেলাইছি, আর যদি বিয়া না করস, তাইলে আমার মরা মুখ দেখবি। শাশুড়ি কাঁদতে কাঁদতে চলে গেলেন। শাশুড়ি যাওয়ার সাথে সাথে রাসেলও উদ্ভ্রান্তের মতো বেরিয়ে গেল ঘর থেকে।
এদিকে শাশুড়ির কথা শুনে আমার বুকটা ধড়াস করে উঠল। আজ পর্যন্ত আমার শাশুড়ি কিছু বলেছে আর রাসেল সেই কথা শোনেনি, এরকমটা কখনো হয়নি। তবে কি রাসেল? না, আমি আর ভাবতে পারছি না। রাসেল সেই যে তখন ঘর থেকে বের হলো, সারা রাত আর বাড়ি ফিরল না। আমি আরো একটি নির্ঘুম আরেকটি রাত কাটিয়ে দিলাম। পরদিন সকাল হতেই বাড়িতে বিশাল আয়োজনের তোড়জোড় শুরু হয়ে গেল। বিয়ে আগামীকাল হওয়ার কথা থাকলো, আমার শাশুড়ি কোনো এক কারণে আজ রাতেই বিয়েটা সম্পন্ন করে ফেলতে চাইছেন। আমি ঘরে বসে নীরব দর্শক হয়ে জানালা দিয়ে শুধু দেখতে লাগলাম। আহ, কত মানুষ, কত আনন্দ, পাড়া প্রতিবেশীর হই হুল্লোড়, বিয়ে বাড়ি বলে কথা। আমার চোখ দুটো তখন শুধু রাসেলকে খুঁজছে, কিন্তু আশেপাশে কোথাও রাসেলকে দেখতে পেলাম না। একটু পর রাসেল কোথা থেকে যেন হন্তদন্ত করে ঘরে আসলো, এসে বিছানায় শুয়ে পড়ল। ও দৃষ্টি উপরের কারবাসের দিকে নিবদ্ধ। পাশে যে একটা জলজ্যান্ত মানুষ হিসেবে আমি বসে আছি, সেই দিকে ও একবার ফিরেও তাকালো না। কি জানি, হয়তো চোখে চোখ মিলাতে পারবে না বলে তাকাচ্ছে না। বিষণ্ণ দেখাচ্ছে রাসেলকে ভীষণ। দেখেই বোঝা যাচ্ছে বিশাল ঝড় বয়ে যাচ্ছে ওর মনের ভিতর দিয়ে। একদিকে মা, অন্যদিকে বউ। হঠাৎ করে আমার কি হলো জানি না, প্রচন্ড মায়া অনুভব করতে লাগলাম এই মানুষটার প্রতি। ওর বুকের কাছে জড়ো করে রাখা হাতগুলো থেকে ডান হাতটা আমি তুলে নিলাম আমার হাতে। ও কিছুটা চমকে গিয়ে এতক্ষণে আমার দিকে তাকালো। তোমাকে দোটানায় থাকতে হবে না রাসেল, তুমি তোমার মায়ের কথা মেনে নাও, বিয়েটা করে নাও তুমি। রাকা? হুম, আমার কোনো আপত্তি নেই। রাসেল, একটা কথা কি জানো, যাকে ভালোবাসা যায় তাকে অশান্তিতে দেখা যায় না। বিশ্বাস করো, তোমার মনে যে অশান্তি চলছে এটা আমি আর নিতে পারছি না। আমি তোমাকে মুক্তি দিলাম, আর আমি আজই আমাদের বাড়িতে চলে যাব। সমস্যা নেই। তোমার নতুন বইয়ের কোনো প্রকার কষ্ট হবে না এখানে আমার কারণে। আমাকে কখনো দেখতে ইচ্ছে হলে আমার বাবার বাড়িতে এসে দেখে যেও। রাসেল উদ্ভ্রান্ত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। আমার কোনো কথাও শুনতে পাচ্ছে কিংবা বুঝতে পারছে বলে মনে হলো না। আমার দু চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে শুধু। কিন্তু আমার চোখের পানি দেখে আমি রাসেলকে দুর্বল করতে চাই না। আমি অনেক করে চাইছি কান্না থামাতে, কিন্তু আমার চোখ চাইছে না। কিছুক্ষণ পর আমার জায়েদের ছোট ছোট ছেলেরা ও পাড়া প্রতিবেশী ছোট ছেলে মেয়েরা হাতে করে একগাদা ফুল নিয়ে আমার ঘরে ঢুকে গেল হুড়মুড় করে। চাচা, চাচি, আনেরা একটু বাইরে যান, আমরা বাসর ঘর সাজামু। আমার বুকে যেন কেউ তীর ছুঁড়ে মারল। এভাবে করে আমার শ্বাসটা হঠাৎই আটকে গেল এই কথা শুনে। আমার ঘর, আমারই বিছানা, আমার স্বামী, আর সব আয়োজন অন্য একটা মেয়ের জন্য। আমি তড়িঘড়ি করে বের হয়ে এক দৌড়ে সেজে যাওয়ার ঘরে চলে গেলাম। আমি চাই না ঘর ভর্তি ছোট ছোট ছেলে পিলে আমার চোখের পানি দেখুক, পাড়া প্রতিবেশীরা আমাকে নিয়ে উপহাস করুক। সারাটা বিকাল জায়ের ঘরে কাটিয়ে সন্ধ্যার দিকে অনিচ্ছা সত্ত্বেও আমার ঘরে ফিরে আসলাম। ব্যাগ গোছাতে হবে, এখনই চলে যাব বাবার বাড়িতে। নিজের চোখে নিজের স্বামীর বিয়ে কোনো নারী বা দেখতে পারে। বউ নিয়ে যখন আসবে তখন ঠিক এই ঘরেই তো তুলবে, আর আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে পরিত্যক্ত কোনো ঘরে, যেভাবে করে ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। আমার স্বামী আস্তে আস্তে নতুন বউয়ের দিকে ঝুঁকে যাবে। না, আর ভাবতে পারছি না। আমার ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে বাচ্চারা। আমার কপালে তো এত আয়োজন জোটেনি, হয়তো আমার ভাগ্যেই ছিল না। কিন্তু আমার স্বামীর ভাগ্যে ছিল খাটের ওপর রাসেলের জন্য শেরওয়ানি রাখা। সে এখন কোথায় তা জানি না, তবে একটু পরে জামাটা পরেই তৈরি হয়ে যাবে দ্বিতীয় বিয়ের আসরে। আমি আলতো করে শেরওয়ানিটা ছুঁয়ে দিলাম। আমার শাশুড়ির নাকি অনেক শখ ছিল ছোট ছেলের বিয়ে ধুমধাম করে দিবেন। প্রথম বিয়ের ক্ষেত্রে না হলেও দ্বিতীয় বিয়েতে ওনার শখ নিশ্চয়ই পূরণ হচ্ছে। ভালো থাকুক সকলে। দ্রুত হাতে আমি আমার নিত্য ব্যবহার্য জিনিসপত্রগুলো আমার ব্যাগে ভরতে লাগলাম। আমার কোনো জিনিস এই ঘরে থাকুক তা আমি চাই না। এখানে তো শোভা পাবে নতুন বইয়ের নতুন সব জিনিস। আমার পুরানো জিনিসগুলো তো জঞ্জাল ছাড়া কিছুই না। মাগরিবের আজান হয়ে গেছে অনেক আগে। চারদিকে ইতিমধ্যে অন্ধকার নেমে গেছে। যে যার ঘরে নিজেকে সুসজ্জিত করতে ব্যস্ত। বিয়েতে যাবে বলে কথা। আমার গোছানো প্রায় শেষ।
রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যাওয়ার ইচ্ছা আমার। অন্ধকারটা আরেকটু গাঢ় হওয়ার অপেক্ষা করছি। হঠাৎ করে রাসেল আসলো ঘরে। এতক্ষণ নিজেকে তবুও শক্ত রাখতে পেরেছি, কিন্তু শেষ বেলায় রাসেলকে দেখে আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ইস, কেন আমি অপেক্ষা করতে গেলাম, আর একটু আগে কেন বের হলাম না? তবেই তো আর ওর মুখোমুখি হতে হতো না। রাসেল বেদনার্ত চোখে তাকিয়ে দেখছে ভেঙে যাওয়া রাকাকে। আস্তে করে বলল, চলে যাচ্ছ? হুম। দীর্ঘ নীরবতার পর রাসেল বলল, আমাকে মাফ করে দিও রাকা। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। চিরকালেই তুমি হয়তো আমার ভাগ্যে ছিলে না। আমার পক্ষে আর কান্না আটকে রাখা সম্ভব হচ্ছে না। মুখে আঁচল চেপে ধরে ব্যাগটা হাতে নিয়ে রাসেলের পাশ দিয়ে বেরিয়ে গেলাম চিরদিনের জন্য এই ঘর থেকে। আগামীকাল সকালে নিশ্চয়ই আমার শাশুড়ি বিজয়ের হাসি হাসবেন। অবশেষে যে উনি পেরেছেন রাকার দম্ভ ভাঙতে, রাকাকে এই বাড়ি থেকে বিদায় করতে। শ্বশুর বাড়িটা যতই পেছনে রেখে সামনের দিকের পথ অতিক্রম করছি, ততই যেন বুকের হাহাকারটা বেড়েই চলছে। আমার সবচেয়ে মূল্যবান সম্পদটাই যে আমি ওই বাড়িতে রেখে এসেছি। অনেকটা দূর চলে এসেছি, আর কিছুটা গেলে আমাদের বাড়ি। বাড়িতে গিয়ে আবার মার কোন রূপ দেখতে হয় সেটা নিয়েও চিন্তা করছি। তাড়াতাড়ি পৌঁছানোর জন্যই লোকালয় ছেড়ে বনের রাস্তা ধরেছিলাম। এদিক বেশ নির্জন এলাকা, ভয়টা আমার বরাবরই কম। কিন্তু এই মুহূর্তে এই নিরিবিলি পরিবেশে অন্ধকারে বনের মধ্য দিয়ে হেঁটে যেতে যেতে গাটা কেমন ছমছম করে উঠল। হঠাৎই মনে হলো ঝোপঝাড় ভেঙে খসখস শব্দ করতে করতে এলো পাথারি কেউ ছুটে আসছে এদিকে। আমি থেমে গেলাম, কান পেতে ভালো করে শব্দটা শুনলাম। এদিক সেদিক তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। মনে হলো এত রাতে আমার শরীরের এই অবস্থা একদম উচিত হয়নি এই রাস্তায় আসা। যে কোনো কিছুই ঘটতে পারে। আমি আরো দ্রুত পায়ে হাঁটা শুরু করলাম। আরো কিছু দূর এগুতেই কেউ যেন প্রায় হুমড়ি খেয়ে পড়লো আমার ওপর। আমি তাৎক্ষণিকভাবে বেশ ভয় পেয়ে গেল। পরিচিত একটা গায়ের গন্ধ নাকে আসতেই অন্ধকারেও নিশ্চিত হলাম মানুষটা ঠিক কে। দু চোখ ভর্তি বিস্ময় নিয়ে অন্ধকারে ছায়ামূর্তিটার দিকে চেয়ে আছি আমি। মানুষটা হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে আছে নিচের দিকে। ভীষণ হাঁপাচ্ছে সে। পরনে বিয়ের শেরওয়ানি। একটু জিরিয়ে নিয়ে গা থেকে একটানে শেরওয়ানিটা খুলে পাশের ঝোপে ফেলে দিল। তারপর হাতে থাকা ব্যাগের এলোমেলো কয়েকটা জামা প্যান্ট হাতড়ে একটা টি শার্ট বের করে গায়ে দিয়ে নিল। আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে মানুষটার কর্মকাণ্ড দেখছি। যার এখন বিয়ের আসরে থাকার কথা, দ্বিতীয় বউয়ের সাথে, সে এখন এই রাত্রিরে বনের মাঝখানে প্রথম বউয়ের কাছে কি করছে? নাকি এই ছায়ামূর্তিটা শুধুই আমার ভ্রম? একটু পরেই দেখবো সে নেই, সে উধাও। এটা যে আমার কল্পনা নয়, এটা নিশ্চিত হলাম রাসেলের হাঁপিয়ে ওঠা পুরুষালী কণ্ঠে। রাকা, রাকা, তোমাকে ছেড়ে আমার পক্ষে একদম অসম্ভব। আমি পারবো না তোমার জায়গাটা অন্য কাউকে দিতে। আমি ঘুম ভেঙে পরিচিত তোমার মুখটার বদলে অন্য কারো মুখ দেখতে পারবো না। তোমার গায়ের গন্ধ না পেলে আমি ওই ঘরটাতে ঘুমাতেও তো পারবো না। কাজ থেকে ঘরমাক্ত হয়ে যখন ফিরবো, তোমার হাসি মাখা মুখটার বদলে অন্য কাউকে দেখলে তো আমার ক্লান্তি কাটবে না রাকা। ক্লান্ত থাকতে থাকতে আমি একসময় একদম নির্জীব হয়ে যাব। তুমি এটা চাও? ছেড়ে কেন যাচ্ছ আমায় অন্য কোনো মেয়ের হাতে তুলে দিয়ে? এত সহজে হার মানলে তুমি? ভালোবাসি তোমায় রাকা। মানে? মানে টানে কিছু না, চলো আমার সাথে। কিন্তু কোথায়? ঢাকায়। ঢাকায়? পালাবো তোমায় নিয়ে। বেশি রাত হয়ে গেলে বাস পাবো না। আর জলদি এই এলাকা ছাড়তে হবে। আসো আমার সাথে। আমি হাত ধরে থামিয়ে দিই রাসেলকে। অনেক অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরছে। রাসেল ওর মায়ের কথা রাখবেন না তাহলে? কিন্তু রাসেল, আমার কিছু কথা বলার আছে। আচ্ছা, যা বলা জলদি বলো, দেরি করলে ঝামেলা হয়ে যেতে পারে। তুমি যে এখন তোমার মায়ের আদেশ অমান্য করে পালিয়ে এসেছো, সবার চোখ ফাঁকি দিয়ে এখানে। কিছুদিন পরেই যদি তোমার মনে হয় যে তোমার এই সিদ্ধান্তটা ভুল, আবেগের বশে নিয়েছো এটা, তখন আমার কি হবে? রাসেল এক মুহূর্ত কিছু একটা চিন্তা করলো। তারপর বড় করে একটা শ্বাস নিয়ে ধীরে ধীরে বলল, হুম, আমি বুঝতে পারছি তোমার মনের শঙ্কার কারণটা। রাকা শোনো, আমি তোমাকে শর্টকাটে কিছু কথা বলি, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে আমি বিবেক দিয়ে চিন্তা করে এখানে এসেছি, নাকি তোমার প্রতি ক্ষণিকের মোহ আমাকে এখানে নিয়ে এসেছে।
আমি অনেক আগে থেকেই দেখে আসছিলাম আমার মা আমার ভাবিদের মেয়ে বাচ্চা নষ্ট করে দেয়। কেন উনি এটা করেন সেটা তো তুমি এর মধ্যে জেনেও গেছো। যদি আমরা সবাই জানতাম মায়ের এই কাজটা ঘোর অন্যায়, কিন্তু অনেক বোঝানোর পরেও আমরা ওনাকে টলাতে পারিনি। একসময় আমরা হাল ছেড়ে দিই। মাকে কষ্ট দিতে চাইনি আমরা কেউই। মাকে মায়ের মতো মায়ের চিন্তা ভাবনা নিয়ে থাকতে দিই। মেয়ে সন্তান নষ্ট করে দেওয়ায় ভাবিরা প্রথম প্রথম কাঁদত। একসময় তারাও অভ্যস্ত হয়ে যায়। তারাও মেনে নিতে শিখে যায়। মেয়ে বাচ্চা মানেই পাপ। মেয়ে বাচ্চা জন্মানোর আগে মেরে ফেলতে হবে। এটা আমাদের পরিবারের একটা রীতি হয়ে গিয়েছিল বলতে পারো। কিন্তু যখন তোমার পালা আসলো, আমার মধ্যে অদ্ভুত এই অজানা অনুভূতি সৃষ্টি হলো, জানো? সবাই যখন জানতে পারলো তুমি প্রেগনেন্ট, মা আমাকে ডেকে নিয়ে বলল, যত দ্রুত সম্ভব বাচ্চা নষ্ট করতে হবে। তোর বউকে বোঝা এটা। আমি ঝোঁকের বসে মার কথাটা মেনে নিই। তোমাকে ফোর্স করতে থাকি বাচ্চাটা নষ্ট করার জন্য। কিন্তু আমার বোধোদয় হয় তখন, যখন বেবিটা মারার জন্য তোমাকে জোর করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, আমি আর মা। প্রথমবারের মতো বাবা হওয়ার অনুভূতিটা থেকে আমি বঞ্চিত হব ঠিক একটু পরে ভাবতে আমার কেমন একটা লাগছিল। আমার কাছে তখন ছেলে বা মেয়ে সন্তান কোনো ম্যাটার করছিল না। আমার শুধু মনে হচ্ছিল আমার সন্তানকে আমি মেরে ফেলতে যাচ্ছি। বাবা হতে গিয়েও বাবা হতে পারলাম না। চরম অস্বস্তিতে পড়ে গেছিলাম আমি সেদিন। কিন্তু মায়ের মুখের উপর কথা বলার সাহসও ছিল না। শুধু আল্লাহর কাছে দোয়া করেছিলাম কোনোভাবে এই বাচ্চাটা বেঁচে থাক। হাসপাতালে ওয়াশরুমের নাম করে তুমি ওয়েটিং রুম থেকে যখন উঠে গেলে, তুমি হয়তো খেয়াল করনি, তোমার পিছু পিছু আমিও উঠে এসেছিলাম তোমার সেফটির জন্য। একসময় আমি দেখতে পেলাম তুমি ওয়াশরুমের জন্য সিঁড়ির ডান দিকে না গিয়ে সোজা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছ। নিচে নেমে একটা রিক্সা নিয়ে নিলে। আমি দেখেও না দেখার ভান করে কিছুক্ষণ পর মাকে গিয়ে বলেছি, রাকা মনে হয় বাড়ি চলে গেছে। মা কখন গেল দেখতেই পেলাম না। পরদিন গেলাম তোমাকে ফিরিয়ে আনতে, তুমি আসলে না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, তবুও তুমি আসলে না। তুমি না আসাতে আমি খুশি হয়েছিলাম, জানো? আসলেই কি হতো, মা তো আবার তোমার পিছু লাগতো। কিন্তু তুমি না আসাতে মা যেন অস্থির হয়ে যাচ্ছিলেন। আমি জানতাম কোনো না কোনো ভাবে মা তোমায় নিয়ে আসবেই, আর বাচ্চাটাও রাখতে দিবেন না তোমাকে। কিন্তু আমি চাইছিলাম আমার বাচ্চাটা অন্তত বেঁচে থাকুক, নিরাপদে থাকুক। অনেক ভেবেচিন্তে আমি মায়ের কাছে প্রস্তাব নিয়ে যাই, মা রাকাকে ফিরিয়ে আনো। মা এখন তো অনেক দেরি হয়ে গেছে, বাচ্চাটা তো পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। এই সময় ওকে মেরে ফেললে অনেক বেশি পাপ হবে আমাদের। আমরা বরং জন্মের পর বাচ্চাটাকে পালক দিয়ে দিব। অনেক বোঝানোর পর মা রাজি হলেন। মায়ের চিন্তা ছিল উনি বড় একটা পাপ কাজ থেকে বেঁচে যাবেন, আর আমার চিন্তা ছিল আমার সন্তানটা অন্তত বেঁচে থাকবে এই পৃথিবীতে। তালাকের ব্যাপারে যদি বলতে যাই, তবে আমি নিশ্চিত ছিলাম রাকা তুমি বুদ্ধিমতী মেয়ে, কোনো না কোনো ভাবে তুমি এটা আটকাবে। বিশেষ করে কাবিনের টাকাটার কথা তোমার মাথায় আসারই কথা। কিন্তু সেদিন রাতে উকিলের সাথে মায়ের কথাবার্তা শুনে আমিও মনে মনে বেশ বিচলিত হয়ে উঠেছিলাম। তুমি তালাকটা আটকাতে পারবে কিনা ভেবে। অবশেষে তুমি পেরেছিলে। আজ পর্যন্ত এই 3 বছরে তোমার উপর দিয়ে যা যা দুর্যোগ গেছে, সবকিছুতে আমি তোমার সাপোর্টে ছিলাম। কিন্তু সেটা মনে মনে। আমার সরাসরি সাপোর্ট কখনোই তোমার দরকার হয়নি। আমার সাহায্য ছাড়াই তুমি প্রত্যেকটি সমস্যার সমাধান করেছো। হ্যাঁ, আমি যদি তোমাকে সাহায্য করতাম, তাহলে হয়তো তোমার কাছে ব্যাপারটা অনেক সহজ হতো। কিন্তু রাকা, ওই যে, আমি আমার মায়ের মুখের ওপর কথা বলতে পারি না। এটাই আমার একমাত্র দুর্বলতা। তবে এই দুর্বলতাটাকে অনেকটা কাটিয়ে উঠতে সাহায্য করেছে আমার অনাগত মেয়ে। সেদিন তুমি পুকুর পাড়ে পড়ে যাওয়ার পর আমার মা ইচ্ছে করেই তোমাকে তুলতে আসেনি, ভাবিকেও আসতে দেয়নি। কথাটা শোনার পর সেদিন আর মুখ বুজে থাকতে পারিনি রাকা। আমার মাথায় রক্ত চড়ে গিয়েছিল রাগে। যদি এখানে আমার মা না হয়ে অন্য কেউ হতো, তবে যে কি করতাম আমি। একবার শুধু চোখ বন্ধ করে ভেবেছি, যদি আমি ঠিক সময়ে না আসতাম সেদিন, তোমার বা আমার সন্তানের ঠিক কি অবস্থা হতো। সন্তানের প্রতি অসম্ভব চুম্বকীয় সেই টান আমাকে মার সামনে প্রথমবারের মতো উচ্চ গলায় কথা বলতে বাধ্য করেছিল। রাকা, একের পর এক সমস্যা তুমি সমাধান করে গেছো ঠিকই, কিন্তু শেষমেশ যখন আমার দ্বিতীয় বিয়ের ব্যাপার আসলো,
তুমি হাল ছেড়ে দিলে। এবার আর পারলে না এই সমস্যার সমাধান করতে। এটা এমন একটা সমস্যা যেটা তোমাকে ভিতর থেকে একদম গুঁড়িয়ে দিয়েছিল। তুমি আর পারলে না, হেরে গেলে, যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে আসলে। এখনো যদি আমি তোমার কিছু করার অপেক্ষাতেই থাকি, তাহলে তো চিরদিনের জন্যই তোমাকে হারিয়ে ফেলবো রাকা। এবার বলো, আমার এখানে আসা কি তোমার কাছে আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত মনে হচ্ছে? একটানা কথাগুলো বলে আমার উত্তরের কোনো অপেক্ষা করলো না রাসেল। এক হাত দিয়ে শক্ত করে আমার হাতটা ধরে অন্য হাতে ব্যাগ দুইটা নিয়ে হাঁটতে শুরু করলো সামনের দিকে। আমি বিভোর হয়ে শুনছিলাম রাসেলের কথা এতক্ষণ। ওর কথাগুলো শুনতে শুনতে আমার শরীরে অদ্ভুত এক ভালো লাগা শিহরণ খেলে যাচ্ছিল বারবার। এই মানুষটার মুখ দেখে কখনো বুঝতে পারতাম না তার ভিতরে কি চলে। আজ তার ভিতরকার সব অনুভূতিগুলোই যেন আমি আমার নিজ চোখে দেখতে পাচ্ছি। রাসেল, একটু দাঁড়াও। রাসেল দাঁড়াতে আমি ওর সামনে এসে শক্ত করে ওকে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলি। দূর পাগলি। রাসেল আমার মুখটা তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে আলতো করে একটা চুমু খায়। তারপর নিবিড় ভাবে জড়িয়ে ধরে রাখে আমায় কিছুক্ষণ। এবার তো যেতে হবে রাকা। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে রাসেলের হাতটা আরো শক্ত করে চেপে ধরলাম। এই ভরসার হাতটা চেপে ধরে হেঁটে চললাম অজানা একটা শহরের গন্তব্যে। আজ থেকে প্রায় 18 বছর আগে ডায়েরিতে নিজের লেখা কথাগুলো পড়ে নিজের অজান্তেই কেঁদে ফেললাম। সেই সময় প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত চোখের সামনে ভেসে উঠল। কত কঠিন সময় পার করে এসেছি, কতটা সংগ্রাম করে একটা পরিবারের রীতি ভেঙে দিয়ে অবশেষে আমার মেয়ে তুলিকে জন্ম দিয়েছি আমি। হ্যাঁ, আমার মেয়ের নাম তুলি। কিছুদিন পরে ওর 18 বছর পূর্ণ হবে। কিন্তু এত অল্প বয়সে আমার মেয়েটা আমাদের 4 জনের সংসারটা চালাচ্ছে, ভাবা যায়? এখানে আসার কিছুদিন পরেই তুলির জন্ম হয়। ঢাকায় আসার প্রথম দিনগুলো আমাদের খুব একটা ভালো যায়নি তা ঠিক, কিন্তু স্ট্রাগল করতে করতে একসময় এসে ঠিকই সফলতার মুখ দেখতে পেয়েছিলাম আমরা। প্রথম দিকে আমি বাসায় বসে টিউশন করাতাম কয়েকটা, আর রাসেল তার জমানো মূলধন দিয়ে প্রথমে ছোট করে একটা ব্যবসা শুরু করেছিল। আগে থেকে অভিজ্ঞতা থাকায় অল্প দিনই বেশ সফলতা পেয়ে বড় ব্যবসায়ী হিসেবে খ্যাতি লাভ করে রাসেল। কিন্তু একটা বাস দুর্ঘটনায় বছর 3 আগে রাসেল জীবনে অন্ধকার নেমে আসে। পঙ্গু হয়ে সে এখন হুইল চেয়ারে বসা। আসার কথা হলো সে এখন অল্প অল্প করে হাঁটতে পারে। ডাক্তার বলেছে খুব শীঘ্রই রাসেল আবার নিজ পায়ে চলতে পারবে, কোনো রকম সাহায্য ছাড়াই। রাসেলের অ্যাক্সিডেন্টের পর আমি যখন ঘোর হতাশায় ডুবে যাচ্ছিলাম, কিভাবে কি করব, বাসায় বসে স্বামীর সেবাই করব নাকি বাইরে গিয়ে ব্যবসা দেখব, এই বিপদ থেকে উদ্ধার করে আমার ছোট্ট মেয়েটি। মাত্র 15 বছর বয়সে সে তার বাবার ব্যবসায়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। ছোটবেলা থেকে বাবার সাথে ব্যবসায়িক ছোট ছোট কাজে সাহায্য করতে করতে হাতে খড়ি তারও হয়ে গেছিল। কিন্তু একা এত বড় কারবার সামলাতে হিমশিমও খেয়েছিল অনেক মেয়েটা। একই সাথে পড়াশোনার ব্যবসা চালিয়ে নেওয়ার জার্নিটা কষ্টেরই ছিল তার জন্য। তবে এখন এই 3 বছরে আমার মেয়েটা বাবার মতোই পাকা ব্যবসায়ী হয়ে উঠেছে দেখতে দেখতে। বড় কোনো সমস্যা আসলে তবেই শুধু বাবার সাহায্য নেয়। যাই হোক, মজার বিষয় হলো আমার শাশুড়ি এখন আমাদের সাথে থাকছেন। এই বৃদ্ধা বয়সে ওনার সেবা শুশ্রূষা আমি আর আমার মেয়েই করছি। 18 বছর আগে অনেক স্ট্রাগল করে একটা মেয়ে জন্ম দিয়ে আমি রাসেলের পরিবারটিতে আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলাম। আমি চলে আসার পর আমার জায়েরাও সোচ্চার হয়ে উঠেছিল শাশুড়ির এই অন্যায়ের বিরুদ্ধে। তারাও তাদের মেয়ে সন্তান আর নষ্ট করতে দেয়নি। ফলে এক কথায় দুই কথায় একসময় ছেলে ও ছেলের বউদের সাথে আমার শাশুড়ির সম্পর্ক নষ্ট হয়ে যায়। যে যার সংসার নিয়ে আলাদা হয়ে যায়। পরে থাকেন একা আমার শাশুড়ি। এদিকে তুলিকে আমরা ওর ছোটবেলা থেকে বলে এসেছি, কোনো একটা কারণে ওর দাদি বা বংশের কারোর সাথে আমাদের যোগাযোগ নেই। তুলিও কখনো মুখ ফুটে জানতে চায়নি কি সমস্যা হয়েছিল বা কেন যোগাযোগ নেই। কিন্তু বছর 2 আগে আমরা জানতে পারি তুলির দাদি ভীষণ অসুস্থ। কোনো এক সময় তিনি বউদের উপর এত অবিচার করেছেন যে শেষ বয়সে এখন বউরাও তার কাছে আসে না তেমন। ওনার আদরের নাতিরা যে যার মতো করে এক এক দেশে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে সেখানে বসবাস করছে। তুলিও সেই সময়ে প্রথম জানতে পারে যে তার দাদি বেঁচে আছেন আর তিনি খুব অসুস্থ।
তুলি জেদ ধরে দাদিকে নিজেদের কাছে নিয়ে আসার। আমি আর রাসেলও তাতে সায় দিই। আসলে কোনো এক সময় আমার শাশুড়ি আমার সাথে অন্যায় করেছেন বা করতে চেয়েছেন, এটা ঠিক। আবার আমি যে ওনার বিরুদ্ধে গিয়ে মেয়ে সন্তান জন্মদান করে তাদের পরিবারের অনেক দিনের রীতিকে ভেঙে দিয়েছি, এটাও ঠিক। কিন্তু আমি কখনোই চাইনি শেষ বয়সে এসে উনি এরকম একা হয়ে যাক। আমি শুধু চেয়েছিলাম ওনার ভুলটা শুধরে দিতে। কিন্তু আমার শাশুড়ি নিজের ভুল সময় মতো শুধরাননি বলেই শেষ বয়সে একদম একা হয়ে গিয়েছিলেন। আমার শাশুড়িকে আমি এখনো আগের মতোই সম্মান করি। ওনার যত্নের কোনো ত্রুটি আমি রাখিনি আমার বাসায় এই 2 বছরে। আমার মেয়ে তুলিও দাদিকে খুব পছন্দ করে। আমি কখনো চাই না আমার মেয়ের মনে তার দাদি সম্পর্কে কোনো খারাপ ধারণা সৃষ্টি হোক। তাই অনেক বছর ধরে ডায়েরিটা সযত্নে লুকিয়ে রেখেছি আমি তুলির কাছ থেকে। আজ হঠাৎ মনে হতেই ডায়েরিটা বের করে পুরোনো দিনের লেখাগুলো পড়লাম। তুলির পরে আমার ঘরে আর কোনো সন্তান দেননি আল্লাহ। তাতে আমার বা রাসেলের কোনো আফসোসও নেই। আমার মেয়ে গর্ভে আসার পরপরই মাস্টার্সের পরীক্ষার জন্য পড়া থেকে শুরু করে এই মেয়েকে জন্ম দেওয়ার আগ পর্যন্ত যতটা স্ট্রাগল আমি করে এসেছি, সেটা আমার সার্থক। যখন দেখি আমার মেয়েটি মানুষের মতো মানুষ হচ্ছে, এই বয়সে সংসার চালানোর সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে নিজের ঘাড়ে, আমি মনে মনে গর্বিত হই। যখনই ভাবি তুলি আমার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে। আমার শাশুড়িকে অবশ্য এখনো মাঝে মাঝে আফসোস করতে দেখা যায়, আহা রাসেল, তোর ঘরে আল্লাহ একটা পোলাও দিল না। শাশুড়ির আফসোস শুনে আমি আপন মনে হেসে উঠি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।